ট্রাস্টের পিকিউ আসে, তাহলে আমাদের এক্সামিনার দিতে পারে হচ্ছে ইদার ফুল সিক্রেট ট্রাস্ট অথবা হাফ সিক্রেট ট্রাস্ট। হ্যাঁ, অডিওতে তো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, তাহলে হয় ফুল সিক্রেট আসবে, না হলে হাফ সিক্রেট ট্রাস্টের ইস্যু আমাদের পরীক্ষার সময় থাকবে। ঠিক আছে, তাহলে এফএসটি অথবা এইচএসটি, ফুল সিক্রেট অথবা হাফ সিক্রেট ট্রাস্ট। আর এই দুইটা তুমি কিভাবে আইডেন্টিফাই করবা, এখানে তোমার উইলের মধ্যে বলা থাকবে যে এক্স ওয়াই কে দিচ্ছে হচ্ছে 50,000 পাউন্ডস, তারপরে হচ্ছে গিয়ে তোমার 8,000 শেয়ারস, তারপরে হলো 10 কার্ডস, এটা দেওয়া থাকবে। আর এক্স ওয়াই কে কমিউনিকেট করবে, এগুলো দেওয়ার জন্য হচ্ছে টু এ বি অ্যান্ড সি, তারা হচ্ছে সিক্রেট বেনিফিশিয়ারি। আর এখানে যে জিনিসটা হবে, এক্স ওয়াই কে এই জিনিসগুলো দিবে 50,000 পাউন্ডস, অথবা দিবে তাকে হচ্ছে 8,000 শেয়ারস, অথবা তাকে দিবে 10 কার্ডস। দেওয়ার পর এক্স আবার বলে দিবে ওয়াই কে, যে এক্স বলবে ওয়াই কে যে কিপ দিস প্রপার্টিজ অন ট্রাস্ট। অন্যদের কি শুনতে কোনো সমস্যা হচ্ছে নাকি? আজমাইন, রাফি? আর আপনাকে শোনা যাচ্ছে না ঠিক মতো। অন্যদের সমস্যা হচ্ছে না সাদিয়া? একটা রেকর্ডিংও হচ্ছে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে তোমার এক্স ওয়াই কে বলবে যে কিপ দিস প্রপার্টিজ তোমার অন ট্রাস্ট, কিন্তু এখানে বেনিফিশিয়ারির নামটা বলা থাকবে না, জেড এর নামটা বলা থাকবে না, তার মানে এটা হচ্ছে হাফ সিক্রেট ট্রাস্ট। আর এখানেও এক্স ওয়াই কে বলে দিবে যে প্রপার্টি দেওয়ার জন্য হচ্ছে টু এ বি অ্যান্ড সি। ক্লিয়ার সবাই জিনিসটা? তাহলে দুইটার ক্ষেত্রেই যেটা হবে যে তোমার মানে দুইটার ক্ষেত্রেই বেনিফিশিয়ারির নামটা থাকবে হচ্ছে গিয়ে তোমার সাইলেন্ট, আর দুইটার ক্ষেত্রে বেনিফিশিয়ারি নামটা থাকবে সাইলেন্ট, বাট একটা কেসে মানে একটা সিচুয়েশনে যেটা থাকবে যে তোমার বেনিফিশিয়ারির যে আছে এটা বুঝাই যাবে না, এটা পুরোপুরি ভাবে হিডেন থাকবে। আর আরেকটা ক্ষেত্রে যেটা বোঝা যাবে যে দেয়ার ইজ এ ট্রাস্ট, কিন্তু বেনিফিশিয়ারির নামটা দেওয়া থাকবে না। এইভাবে আমরা ডিস্টিংশন করি হচ্ছে গিয়ে তোমার ফুল এবং হাফ সিক্রেট ট্রাস্টের ডিস্টিংশনটা এভাবে করা হয়। এই দুইটার উপরেই তোমার থাকবে তোমার প্রবলেম কোয়েশ্চেন।
থার্ড ইয়ার তোমাদের সিক্রেট ট্রাস্টের কি ইয়েটা পাঠানো হয়েছিল না আগের লেকচারের রেকর্ডিংটা? এটা ইমেল করা হয়েছে, আমি আবার একটা গ্রুপে দিয়ে দিলাম। মানে যারা ওই সময় মনে হয় অনেকের পরীক্ষা ছিল কোম্পানি ল, তারপরে অনেকের ছিল হচ্ছে জুরিসপ্রুডেন্স। এটা হচ্ছে সিক্রেট ট্রাস্টের সেকেন্ড ক্লাসের রেকর্ডিংটা। ফার্স্ট ক্লাসেরটা তো আগেই পাঠানো হয়েছিল, দ্বিতীয় ক্লাসের রেকর্ডিংটা হচ্ছে এটা। তো যাই হোক, এখন যখন আমাদের পিকিউ আসবে তখন আমাদের প্রথমে যদি খেয়াল রাখতে হবে যে যদি ফুল সিক্রেট ট্রাস্ট রিলেটেড ইস্যু থাকে তাহলে ফার্স্ট কনসিডার ওয়েদার দেয়ার ওয়াজ এ টেস্টামেন্টারি ডিসপোজিশন, মানে উইলের মাধ্যমে কোনো ট্রাস্ট ক্রিয়েট করতে চাচ্ছিল কিনা হচ্ছে টেস্টেটার বা সেটলার। That is, whether the property was given to the trustee or executor which would be distributed upon the settler's death. তারপর যে আমাদের বেনিফিশিয়ারি থাকবে এ বি সি অথবা এ এন্ড বি, মানে B1 B2, that as the settler or testator did not comply with the Wills Act 1837, the only way B1 এবং B2 মানে আমাদের বেনিফিশিয়ারি রিলাই করতে পারবে বা প্রপার্টি ক্লেম করতে পারবে হচ্ছে ইজ বাই ওয়ে অফ সিক্রেট ট্রাস্ট। তারপর ডিফাইন করব হোয়াট ইজ সিক্রেট ট্রাস্ট। সিক্রেট ট্রাস্ট হচ্ছে একটা ইকুইটেবল অব্লিগেশন যেটা আমাদের এই টেস্টেটার ইম্পোজ করে হচ্ছে এক্সিকিউটরের উপরে এবং সেজন্য প্রপার্টি দেয় হচ্ছে টু দা বেনিফিশিয়ারি। বাট এই যে অব্লিগেশনটা এটা উইলের মাধ্যমে আসে না, বিকজ উইলে বেনিফিশিয়ারির নামটা দেওয়া থাকে না। আর ফুল সিক্রেট ট্রাস্টের ক্ষেত্রে তো এখানে একটা ট্রাস্ট আছে এটাই বলা থাকবে না। সিক্রেট ট্রাস্টের টাইপস হচ্ছে দুই ধরনের, ফুল এবং হাফ সিক্রেট। সিক্রেট ট্রাস্ট কেন অ্যারেঞ্জ করে এখানে দুইটা থিওরি আছে, একটা হচ্ছে ডি হর্স থিওরি আর আরেকটা হচ্ছে গিয়ে ফ্রড থিওরি। এটা বললে বলা যায়, না বললে এটা অপশনাল আর কি। ফ্রড থিওরি কেন সিক্রেট ট্রাস্ট অ্যারেঞ্জ করে, আর একটা হচ্ছে ডি হর্স থিওরি। ডি হর্স মানে হচ্ছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, এটা হচ্ছে আউটসাইড দ্য উইল থিওরি। আর বার্ডেন অফ প্রুফ হচ্ছে গিয়ে ক্লেমেন্টের উপর মানে বেনিফিশিয়ারির উপর, স্ট্যান্ডার্ড অফ প্রুফ হচ্ছে অন দ্য ব্যালেন্স অফ প্রবাবিলিটি। এখন এক্সামিনার যদি ফুল সিক্রেট ট্রাস্টের ইস্যু দেয় তাহলে ফুল সিক্রেট ট্রাস্টের ক্ষেত্রে ফুল সিক্রেট ট্রাস্টের রিকোয়ারমেন্ট আছে তিনটা। কেসের নাম হচ্ছে অটোয়ে ভার্সেস নরম্যান। এই তিনটা রিকোয়ারমেন্ট হচ্ছে ফুল সিক্রেট ট্রাস্টের ক্ষেত্রে যে ইন্টেনশন থাকতে হবে একটা ফুল সিক্রেট ট্রাস্ট ক্রিয়েট করার, আর দুই নাম্বার হচ্ছে এটা কমিউনিকেশন করতে হবে ইন্টেনশনটা, আর এই ট্রাস্টিকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে খেয়াল রাখবো পরীক্ষার সময় কমিউনিকেশন হয়েছিল কিনা, হয়ে থাকলে কখন। ফুল সিক্রেট ট্রাস্টে এনি টাইম বিফোর টেস্টেটারস ডেথ কমিউনিকেশন করলেই হবে। কমিউনিকেশনের ক্ষেত্রে দুইটা জিনিস কমিউনিকেশন করতে হবে, সে যে একটা সিক্রেট ট্রাস্ট করতে চায় সেটা কমিউনিকেশন করতে হবে এবং টার্মসটাও কমিউনিকেশন করতে হবে। এটাও মৃত্যুর আগে করলেই চলবে। আর অ্যাকসেপ্টেন্স করেছে কিনা এটা খেয়াল রাখতে হবে। অ্যাকসেপ্টেন্সটা ওরালিও করা যায়, ইন রাইটিংও করা যায়। আর টেস্টারের মৃত্যুর আগ পর্যন্ত যদি অ্যাকসেপ্ট না করে তাহলে সাইলেন্সও অ্যাকসেপ্টেন্স হয়ে যাবে। আর ফুল সিক্রেট ট্রাস্টের ক্ষেত্রে যদি ফ্যাক্ট অফ ট্রাস্ট উইলের আগে হয়ে যায় বা ডেথের আগে হয়ে যায় তাহলে টার্মস অফ ট্রাস্টটা সিলড এনভেলাপে ডেথের পরেও আসতে পারে। তারপরে স্টেপ 4-এ তুমি ডিল উইথ এডিশনাল ইস্যুস। তুমি দেখবা এখানে কয়জন ট্রাস্টি ছিল। যদি দুজন ট্রাস্টি থেকে থাকে তাহলে রিস্টেট কেস অ্যাপ্লাই করবা। জয়েন্ট টেনেন্টস হলে উইলের আগে একজনকে কমিউনিকেশন করলে আরেকজন বাউন্ড হবে, আর টেনেন্সি ইন কমন হলে দুজনকে আলাদা আলাদা কমিউনিকেশন করতে হবে। তারপরে বেনিফিশিয়ারি যদি মারা যায় তাহলে কি হবে, এটা রেজাল্টিং ট্রাস্ট হবে, সেকশন 25 অফ দ্য উইলস অ্যাক্ট 1837। তারপরে বেনিফিশিয়ারি কি উইটনেস হতে পারবে কিনা, ফুল সিক্রেট ট্রাস্টে পারবে না, সেকশন 15 এবং হচ্ছে তোমার রি ইয়াং কেস। তারপর ট্রাস্টি উইটনেস হতে পারবে কিনা, কোনো সমস্যা নাই, ট্রাস্টি ক্যান বি এ উইটনেস, ক্রেসওয়েল এন্ড ক্রেসওয়েল কেস। ফুল সিক্রেট ট্রাস্ট ল্যান্ড নিয়ে হলে কি হবে, 53(1)(b) কমপ্লাই করা লাগবে কিনা, সেকশন 53(1)(b) কমপ্লাই করা লাগবে না, কারণ হচ্ছে রসফোকাল প্রিন্সিপাল এবং হচ্ছে এটাকে প্রুফ করেছে হচ্ছে অটোয়ে ভার্সেস নরম্যান।
ডিড দ্য সেটলার অ্যাড ফার্দার প্রপার্টি অ্যাড করা যাবে কিনা? হ্যাঁ, যতবার ইচ্ছে ততবার প্রপার্টি অ্যাড করতে পারবে, কিন্তু প্রত্যেকবারই এক্সিকিউটরকে জানাতে হবে এবং তাকে অ্যাকসেপ্ট করতে হবে। তারপরে সিক্রেট ট্রাস্টি কি উইথড্র করতে পারবে কিনা একবার অ্যাকসেপ্ট করার পরে? পারবে না। কেসের নাম হচ্ছে, দুইটা কেস ছিল এখানে, একটা কেসের নাম হচ্ছে রিম্যাডক, এই কেসে বলছে পারবে, আর উইথড্র করলে এটা রেজাল্টিং ট্রাস্ট হবে। আরেকটা কেসে বলছে যে ব্ল্যাকওয়েল এন্ড ব্ল্যাকওয়েল, যে এটা উইথড্র করা যাবে না, একবার অ্যাকসেপ্ট করে ফেলা, রিজেক্ট করার কোনো সুযোগ নেই। ইফ দেয়ার ইজ এন ইনকনসিস্টেন্সি বিটুইন দ্য কমিউনিকেশন এন্ড দ্য টার্মস অফ দ্য, কোনো ইনকনসিস্টেন্সি থাকতে পারবে কিনা? অ্যান্সার হচ্ছে কোনো ইনকনসিস্টেন্সি থাকতে পারবে না। এখানে রিকিন কেসে তোমার হাফ সিক্রেট ট্রাস্টের ক্ষেত্রে যদি এরকম ভাবে বলে যে আমি অলরেডি তাকে কমিউনিকেশন করেছি, হ্যাঁ, কিন্তু আসলে উনি কমিউনিকেশন করে নাই, উনি তোমার একটা সিলড এনভেলপের মাধ্যমে ডেথের পরে কমিউনিকেশন করলো, তাহলে তো এখানে ইনকনসিস্টেন্সি হয়ে যাচ্ছে। আমি উইলের মধ্যে বলতেছি হচ্ছে যে আই হ্যাভ কমিউনিকেটেড টু হিম, কিন্তু আমি আসলে কমিউনিকেশন করি নাই, দেখা গেল ডেথের পরে আমি আসলে টার্মসটা পাঠাইলাম, তাহলে এটা তো ইনকনসিস্টেন্সি একটা। তো ওইটাতে এই জন্য বলা হচ্ছে যে হাফ সিক্রেট ট্রাস্টে অনেক সময় সেটলার বলে যে আই হ্যাভ ট্রান্সফার্ড 50,000 পাউন্ড, 800 শেয়ার্স এবং 10 কার্ডস টু ওয়াই অন, কিপ দিস তোমার প্রপার্টিজ অন ট্রাস্ট ফর দ্য পারপাসেস ইনফর্ম টু হিম। আসলে উনি ইনফর্ম করে নাই, উনি উইলটা করছে হচ্ছে 2022 আর কমিউনিকেশন করলো 2024-এ, তাহলে তো এটা ভয়েড হয়ে যাবে। কিন্তু উনি যদি 2022 এর আগে 2020-তে আসলেই কমিউনিকেশন করে থাকতো, এক্স ওয়াই কে যদি কমিউনিকেশন করে থাকতো প্রপার্টি দেওয়ার জন্য টু এ বি এন্ড সি, তাহলে কিন্তু কোনো সমস্যা হতো না। বুঝতে পারছো জিনিসটা? তাহলে অলরেডি যদি আমি কমিউনিকেশন করে ফেলি এবং এটা যদি আমি এখানে বলি, তাহলে তোমার এটা কনসিস্টেন্ট। হ্যাঁ, পোস্ট এক্সিকিউশন কমিউনিকেশন ইজ ভয়েড, ব্ল্যাকওয়েল এন্ড ব্ল্যাকওয়েল, রিকিন, রিবেটমেন, তিনটা কেস আছে। তারপরে ডিড দ্য সেটলার অর এক্সিকিউটর লিভ এনি প্রপার্টি টু দ্য ট্রাস্টি? সেটলার যদি কোনো প্রপার্টি ট্রাস্টিকে দিতে চাইতে কোনো বাধা নাই, উনি দিতে পারবে, কোনো প্রবলেম নাই, কিন্তু অবশ্যই সেপারেট প্রভিশন থাকতে হবে। তার মানে এখানে একটা সেপারেট প্রভিশনস থাকতে হবে এবং এটার ব্যাপারে কোনো অব্লিগেশন থাকতে পারবে না। ফর এক্সাম্পল, উনি একটা ফোর্থ ক্লজ অ্যাড করে বলতে পারবে যে 1000 পাউন্ডস টু ওয়াই, এবং এই 1000 এর ব্যাপারে কোনো কমিউনিকেশন নাই, এই 1000 পাউন্ড কাউকে দিতে হবে এরকম কিছুই বলা নাই, তার মানে এটা তাকেই দিচ্ছিল তার সার্ভিস ফি হিসেবে। এরপরে পরীক্ষার সময় থাকতে পারে হচ্ছে হাফ সিক্রেট ট্রাস্টের ইস্যু। যদি এক্সামিনার হাফ সিক্রেট ট্রাস্টের ইস্যু তোমাকে দিয়ে থাকে, হাফ সিক্রেট ট্রাস্টের যদি ইস্যু দিয়ে থাকে, তাহলে হাফ সিক্রেট ট্রাস্টের জন্য সেম আমাদের দেখতে হবে। হাফ সিক্রেট ট্রাস্টের ক্ষেত্রে এটা রিকোয়ারমেন্ট গুলা কি কি? সেম রিকোয়ারমেন্ট ব্ল্যাকওয়েল এন্ড ব্ল্যাকওয়েল কেসে বলতেছে তিনটা রিকোয়ারমেন্ট: ইন্টেনশন, কমিউনিকেশন, অ্যাকসেপ্টেন্স। কমিউনিকেশন করতে হবে, সবকিছুই করতে হবে হচ্ছে উইলের আগে, টার্মস এবং ফ্যাক্ট দুইটাই, এবং অ্যাকসেপ্টেন্সও হতে হবে উইলের আগে। তার মানে হাফ সিক্রেট ট্রাস্টে কোনো কমিউনিকেশন আফটার দ্য উইল ইজ নট পসিবল। উইলের পরের যে কোনো কমিউনিকেশন এটা ভয়েড হয়ে যাবে। তারপরে হচ্ছে এডিশনাল ইস্যুস, দুইজন ট্রাস্টি থাকলে কি হবে? দুইজন ট্রাস্টি থাকলে আমরা দেখব তারা কি জয়েন্ট টেনেন্স না টেনেন্সি ইন কমন,
জয়েন্ট টেনেন্স হোক বা টেনেন্সি ইন কমন হোক, সবকিছুই উইলের আগে দুইজনকে কমিউনিকেশন করতে হবে। উইলের আগে একজনকে কমিউনিকেশন করলে আরেকজন বাউন্ড হবে ইফ দে আর জয়েন্ট টেনেন্টস, আর টেনেন্সি ইন কমন হলে দুইজনকেই উইলের আগে সেপারেটলি কমিউনিকেশন করতে হবে। B1 B2 মারা গেলে কি হবে? সেম কনসিকুয়েন্স, হাফ সিক্রেট ট্রাস্টেও ট্রাস্টটা ফেল করবে, রেজাল্টিং ট্রাস্ট হবে। B1 B2 উইটনেস হতে পারবে কিনা? হাফ সিক্রেট ট্রাস্টে পারবে, রি ইয়াং কেস। ট্রাস্টি উইটনেস হতে পারবে কিনা? হাফ সিক্রেট ট্রাস্টে কোনো সমস্যা নাই, পারবে। প্রপার্টি ল্যান্ড হলে কি হবে? ভয়েড হয়ে যাবে, সেকশন 53 সাবসেকশন 2 অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাইজ হিয়ার। এটার জন্য আমাদের তোমার এই হাফ সিক্রেট ট্রাস্টের ক্ষেত্রে যদি কোনো কারণে রিটেন ডকুমেন্টস না থাকে, সাপোর্টিং রিটেন ডকুমেন্টস, তাহলে ইট উইল বি ভয়েড। রি বেইলি হচ্ছে কেস। ডিড দ্য সেটলার অর টেস্টেটার অ্যাড এনি ফার্দার প্রপার্টিস? যে কোনো প্রপার্টি উনি অ্যাড করতে পারবে, যতবার প্রপার্টি অ্যাড করবে ততবার জানাতে হবে। হ্যাঁ, কেসের নাম হচ্ছে কলিন কুপার। সিমিলার প্রিন্সিপাল। ট্রাস্টি কি রিফিউজ করতে পারবে কিনা? পারবে না। একবার রাজি হয়ে গেলে পরে রিফিউজ করা পসিবল না। আর যদি রিফিউজ করতে চায়, করতে হবে টেস্টেটারের লাইফ টাইমের মধ্যে। মারা গেলে তো কোনোভাবেই পসিবল না। টেস্টেটারকে সময় দিতে হবে টু অ্যাপয়েন্ট এ নিউ এক্সিকিউটর, নিউ ট্রাস্টি অ্যাপয়েন্ট করার সময় তাকে দিতে হবে। কনসিস্টেন্সি থাকতে হবে, ইনকনসিস্টেন্ট হলে এটা ফেল করবে। আর হচ্ছে এক্সিকিউটরকে প্রপার্টি দিতে পারবে কিনা? অবশ্যই পারবে, বাট থ্রু এ সেপারেট প্রভিশন। এইভাবে তুমি জিনিসটাকে তুমি সামারাইজ করে ফেলতে পারো যে আমাদের সিক্রেট ট্রাস্টের জন্য কি কি ল গুলো আমাদের লাগবে। ঠিক আছে, সিক্রেট ট্রাস্টের ল গুলোকে আমরা এইভাবে সামারাইজ করে ফেলতে পারি। একদম শর্ট করে তুমি নিয়ে আসবা। ইচ্ছা করলে তুমি এভাবেও লেখা যায় যে ফার্স্টলি কনসিডার ওয়েদার এ টেস্টামেন্টারি ট্রাস্ট কিনা। টেস্টামেন্টারি ট্রাস্ট উইলের মাধ্যমে করতে হবে, এবং উইলের ক্ষেত্রে আমাদের সেকশন 9 অফ দ্য উইলস অ্যাক্ট 1837 কমপ্লাই করতে হবে। এবং যদি আমরা দেখি যে উইলের মধ্যে বেনিফিশিয়ারির নাম নাই, তাহলে আমরা বলবো যে এখানে তো তাহলে বেনিফিশিয়ারি একটাই উপায়, সেটা হচ্ছে সিক্রেট ট্রাস্টের উপর রিলাই করা। আর ফুল সিক্রেট এবং হাফ সিক্রেট ট্রাস্ট কিভাবে ডিস্টিংগুইশ করা যায় এটা তো আমরা দেখলাম। একটাতে ট্রাস্ট আছে এটা বোঝা যাবে, কিন্তু বেনিফিশিয়ারির নাম নাই, আরেকটাতে ট্রাস্টই বোঝা যাবে না। তাহলে ফুল সিক্রেট ট্রাস্টের ক্ষেত্রে কি কি রিকোয়ারমেন্ট? স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4। প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন, সেকেন্ড হচ্ছে সিক্রেট ট্রাস্ট, তারপরে হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট অফ কমিউনিকেশন এন্ড অ্যাকসেপ্টেন্স, তারপরে আদার ইস্যু কি কি আছে। এগুলো তোমার প্রত্যেকটা কোশ্চেনে লিখতেই হবে, লিখতেই হবে। এগুলোর মধ্যে যে কোনো 2টা বা 3টা দিবে। হাফ সিক্রেট ট্রাস্টের ক্ষেত্রেও সেম, এগুলো তোমাকে যে কোনো কোশ্চেনে লিখতেই হবে। আর এক্সট্রা ইস্যুস এগুলো 2-3টা দিবে বা 3-4টা দিতে পারে এক্সামিনার। যে কোনো সিক্রেট ট্রাস্টের ক্ষেত্রে কমন প্যারাগ্রাফ, কমন প্যারাগ্রাফ মানে কোনটা? এই যে এটা হচ্ছে কমন প্যারাগ্রাফ, এই যে এটা, এইগুলো হচ্ছে কমন প্যারাগ্রাফ। স্টেপ 1, 2, হ্যাঁ, এগুলো হচ্ছে কমন প্যারাগ্রাফ। তুমি বলে দিবা যে এই কোশ্চেনটাতে হচ্ছে আমাদের সেটলার উইলের মাধ্যমে একটা ট্রাস্ট ক্রিয়েট করতে চাচ্ছিল। যেহেতু উইলের মাধ্যমে ট্রাস্ট ক্রিয়েট করতে চাচ্ছিল, সুতরাং এখানে তাকে উইলস অ্যাক্ট 1837 কমপ্লাই করতে হবে, সেকশন 9। সেকশন 9-এ বলতেছে যে 3টা রিকোয়ারমেন্ট, উইল মাস্ট বি ইন রাইটিং, সাইন্ড বাই দ্য টেস্টেটর, এবং এখানে থাকতে হবে হচ্ছে অ্যাট লিস্ট 2 উইটনেসেস। আমাদের কোশ্চেনে উইলস অ্যাক্টের কমপ্লাই করা হয় নাই, বিকজ আমাদের এই কোশ্চেনটার মধ্যে তোমার বেনিফিশিয়ারির নাম নাই, সুতরাং উইলের মাধ্যমে ট্রাস্টটা ক্রিয়েট হয়নি। যেহেতু উইলের মাধ্যমে ট্রাস্টটা ক্রিয়েট হয় নাই, তাহলে আমাদের বেনিফিশিয়ারিদেরকে রিলাই করতে হবে অন সিক্রেট ট্রাস্ট। আর সিক্রেট ট্রাস্ট হচ্ছে উইলস অ্যাক্টের একটা এক্সেপশন। আমি একদম প্যারাগ্রাফও লিখে দিছি। বার্ডেন অফ প্রুফ কার উপরে? বেনিফিশিয়ারির উপরে। স্ট্যান্ডার্ড অফ প্রুফ হচ্ছে ব্যালেন্স অফ প্রবাবিলিটি। তাহলে তোমার হয়ে গেল। এই যে তোমার যে ফার্স্ট মানে এই প্রথম 2টা পয়েন্ট তুমি কিভাবে লিখবা এটাও লিখে দেওয়া আছে, বার্ডেন অফ, স্ট্যান্ডার্ড অফ প্রুফ সবকিছু সহ। তারপরে যদি এক্সামিনার দেয় হচ্ছে ফুল সিক্রেট ট্রাস্ট, কোনো সমস্যা নাই, আমার সব ল লেখা আছে।
ফুল সিক্রেট ট্রাস্টের রিকোয়ারমেন্টস হচ্ছে সেলাক এন্ড একটা ডেফিনেশন সেলাক এন্ড হ্যারিস কেস থেকে, আর রিকোয়ারমেন্টস হচ্ছে অটোওয়ে ভার্সেস নরম্যান। ফুল সিক্রেট ট্রাস্টে যে ল গুলা লিখতেই হবে, আসবেই, লিখতেই হবে যদি কোশ্চেনে থাকে, এই কোশ্চেনের সিক্রেট ট্রাস্ট থাকে, ফুল সিক্রেট ট্রাস্ট, তাহলে এই চারটা হচ্ছে কম্পালসারি প্রিন্সিপাল: ইন্টেনশন, কমিউনিকেশন অফ ইন্টেনশন, অ্যাকসেপ্টেন্স, কমিউনিকেশন অফ অ্যাকসেপ্টেন্স। আর বাকি যে পয়েন্টগুলা এগুলো হচ্ছে কোশ্চেন ভিত্তিতে আসবে। এটা কিছু কোশ্চেনে তোমাকে দেখাবে দুইজন ট্রাস্টি, হ্যাঁ, কিছু কোশ্চেনে দেখাবে হলো বেনিফিশিয়ারি মারা গেছে, কিছু কোশ্চেনে দেখাবে হচ্ছে গিয়ে তোমার এক্সিকিউটর উইটনেস ছিল, কিছু কোশ্চেনে দেখাবে ল্যান্ড ছিল, এরকম। তাহলে বাকি যে 9টা প্রিন্সিপাল, 9টা পয়েন্ট, এগুলো হচ্ছে এখান থেকে যে কোনো একটা বা দুইটা বা তিনটা এক্সামিনার খেয়াল খুশি মতো তোমাকে দিবে। এগুলোর জন্য তোমার লটা লেখা আছে। যেমন ধরো যে আমাদের কোশ্চেনে যদি এরকম হয় যে দুইজন ট্রাস্টে যদি থাকে তাহলে কি হবে, তাহলে ফুল সিক্রেট ট্রাস্টে দুইজনকেই কমিউনিকেশন করতে হবে। যদি ইয়ে হয়, জয়েন্ট টেনেন্টস হয়, তাহলে একজনকে কমিউনিকেশন করলে আরেকজন বাউন্ড হবে যদি উইলের আগে কমিউনিকেশন করে। আর যদি তোমার উইলের পরে কমিউনিকেশন করে তাহলে যাকে কমিউনিকেশন করা হয়েছে সে বাউন্ড হবে, যাকে কমিউনিকেশন করা হয় নাই সে বাউন্ড হবে না। আর প্রপার্টি তোমার জয়েন্ট টেনেন্সি ভেঙে গিয়ে টেনেন্সি ইন কমন হয়ে যাবে। হাফ অফ দ্য প্রপার্টি বেনিফিশিয়ারি পাবে, হাফ অফ দ্য প্রপার্টি রেজাল্টিং ট্রাস্ট হবে। আর টেনেন্সি ইন কমন হলে দুইজনকে সেপারেটলি কমিউনিকেশন করতে হবে। অ্যাকসেপ্টেন্স, কিভাবে অ্যাকসেপ্টেন্স করা যায়, ওরালি, ইন রাইটিং, আর মৃত্যু পর্যন্ত কিছু না জানাইলে সাইলেন্স হলো অ্যামাউন্ট অ্যাকসেপ্টেন্স। তারপরে যদি একদম কমিউনিকেশন না করে তাহলে কি হবে, এটা ট্রাস্টের জন্য গিফট হয়ে যাবে, ওয়ালগ্রেভ এন্ড ট্যাপস কেস। হাফ সিক্রেট ট্রাস্টের জন্য কিছু বেসিক রুল: ব্ল্যাকওয়েল এন্ড ব্ল্যাকওয়েল কেস, ইন্টেনশন সেম অ্যাজ ফুল সিক্রেট, কমিউনিকেশন সেম অ্যাজ ফুল সিক্রেট। বাট কখন কমিউনিকেশন করতে হবে? হাফ সিক্রেট ট্রাস্টে সবকিছুই করতে হবে হচ্ছে উইলের আগে, উইল সাইন করার আগে। আর উইলের সাথে যে ওরাল কমিউনিকেশন এটা কনসিস্টেন্ট হতে হবে। তাকে জানাতে হবে রিস্টেট কেস অনুযায়ী, ওই জয়েন্ট টেনেন্সি ইন কমন ওই প্রিন্সিপালটা দুইজন তিনজন থাকলে কোনো সমস্যা নাই। অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে অ্যাকসেপ্টেন্সও এখানে ওরালি, ইন রাইটিং অথবা বাই সাইলেন্স। আর যদি কমিউনিকেশন না হয় বা ফুল সিক্রেট ট্রাস্টের কোনো রিকোয়ারমেন্ট স্যাটিসফাই না করে তাহলে কখনোই ট্রাস্টি প্রপার্টি পাবে না, অলওয়েজ রেজাল্টিং ট্রাস্ট হবে। এখন এডিশনাল ইস্যুস, যে সিক্রেট ট্রাস্টি কি মাইন্ড চেঞ্জ করতে পারবে কিনা। তোমার সিক্রেট ট্রাস্টিকে মাইন্ড চেঞ্জ করতে কোর্ট দিবে না, আগে দিত রিম্যাডক কেসে এবং বলতো রেজাল্টিং ট্রাস্ট হয়ে যাবে। এখন বর্তমানে কোর্টের অ্যাপ্রোচটা হচ্ছে যে না, এখানে রেজাল্টিং ট্রাস্ট হবে না, এখানে তোমাকে কোনোভাবেই, তুমি যদি রিফিউজ করতে চাও যে ট্রাস্টি থাকবে না সিক্রেট ট্রাস্টি, তোমাকে এটা সেটলারের লাইফ টাইমে ইনফর্ম করতে হবে। তুমি মারা যাওয়ার পরে এটা রিফিউজ করার কোনো সুযোগ নেই। টার্মস চেঞ্জ করতে পারবে কিনা, প্রপার্টি অ্যাড করতে পারবে কিনা, বেনিফিশিয়ারি চেঞ্জ করতে পারবে কিনা, পারবে, বাট অবশ্যই ট্রাস্টিকে জানাতে হবে। আর ল্যান্ড নিয়ে হতে পারবে কিনা, হাফ সিক্রেট ট্রাস্ট হতে পারবে না, ফুল সিক্রেট ট্রাস্ট হতে পারবে। ট্রাস্টি মারা গেলে কি হবে, তারপরে হচ্ছে ট্রাস্টি উইটনেস হতে পারবে কিনা, ট্রাস্টি মারা গেলে নতুন ট্রাস্টি অ্যাপয়েন্ট হবে। আর সিক্রেট ট্রাস্টি উইটনেস হতে কোনো সমস্যা নাই। আর কন্ট্রাডিকশন হলে সবসময় উইলটা প্রিভেইল করবে। সিক্রেট ট্রাস্টি কি প্রপার্টি পেতে পারে কিনা, অবশ্যই পেতে পারে যদি সেপারেট প্রভিশনস থাকে। আর বেনিফিশিয়ারি উইটনেস হতে পারবে কিনা, ফুল সিক্রেট ট্রাস্টে পারবে না, হাফ সিক্রেট ট্রাস্টে পারবে, ডি ইয়াং কেস। আর বেনিফিশিয়ারি যদি মারা যায় তাহলে কি হবে, রেজাল্টিং ট্রাস্ট হবে, সেকশন 25। তাহলে এটা হচ্ছে আমরা বলতে পারি যে সিক্রেট ট্রাস্টটাকে তুমি ইয়ে করে, মানে একদম সামারি করে পড়ার জন্য তোমার লটা এখানে দিয়ে দেওয়া আছে। এটা নাটশেল আমরা বলতে পারি যে সিক্রেট ট্রাস্ট ইন এ নাটশেল। নাটশেলটা আমি এখন গ্রুপে দিয়ে দিচ্ছি, তাহলে দেখো যে তোমরা পাইছো কিনা এটা। এখন সিক্রেট ট্রাস্ট থেকে আমাদের এক্সামিনার পি কিউ ই কিউর মধ্যে যে কোনো হয়তো একটা চুজ করতে পারে।
ইদার PQ অথবা EQ। Secret trust nutshell। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা সিক্রেট ট্রাস্ট রিলেটেড? নাকি পরীক্ষা 30 তারিখ? স্যার সিক্রেট ট্রাস্ট থেকে কি একটা PQ সলভ করাবেন? PQ, হ্যাঁ হ্যাঁ। স্যার আমি একটা কোয়েশ্চেন দেই গ্রুপে। হ্যাঁ হ্যাঁ দাও। আচ্ছা স্যার আমি ওই ইয়ে থেকে বের করে দিচ্ছি। তাহলে নাটশেলটা গ্রুপে গিয়েছে কিনা একটু চেক করে দেখো তো। কোয়েশ্চেন তো এবার ইজি দিচ্ছে, দেখা যাচ্ছে যে কোম্পানি, তারপরে জুরিসপ্রুডেন্স, কত তো বেশি ডিফিকাল্ট করতেছে না কোয়েশ্চেন পেপার। ট্রাস্টও মোরলেস সেমই হবে। চ্যারিটেবল ট্রাস্ট সবাই ভালো মতো করে রাখো। তারপরে হচ্ছে সার্টিনটি, চ্যারিটেবল ট্রাস্ট, ফর্মালিটি, কনস্টিটিউশন। আমার মনে হচ্ছে যে এই 4টা করলেই তোমার PQ 3টা কমন পেয়ে যাবা। যে ফর্মালিটিস আর কনস্টিটিউশন, এটা আগের মতোই ইয়ে দিবে, এই PQ দিবে। ঠিক আছে, হয়তো একটা জোনে PQ আসবে আর একটা জোনে হয়তো এই দুইটার থেকে যে কোনো একটা EQ দিবে। আর সার্টেনটি হয়তো সোল কোয়েশ্চেনই এবার দিবে, বাট এটার সাথে হয়তো NCPT হালকা যোগ করলেও করতে পারে। আর তোমার চ্যারিটেবল তুমি পাবাই PQ অথবা EQ। এগুলো আগে ভালো মতো করে ফেলো। এটা যারা একদম PQ তে দুর্বল, তারা অ্যাটলিস্ট চ্যারিটেবলের PQ যেন খুব সুন্দর করে তোমার ফরম্যাট অ্যান্সার করা থাকে। তারপর সার্টিনটি NCPTর PQ যেন সুন্দর একটা ফরম্যাট করা থাকে। ফর্মালিটিস, কনস্টিটিউশন যেন তোমার করা থাকে। অ্যাটলিস্ট যারা PQ তে উইক, তাদের অ্যাটলিস্ট এই 3টা করে রাখা উচিত। আর অন্যরা যারা PQ তে স্ট্রং, তারা এক্সপ্লোর করতে পারো হচ্ছে ধরো সিক্রেট ট্রাস্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে আদার যে চ্যাপ্টার্স গুলা থেকে PQ এক্সামিনাররা দেয়, যেমন ধরো যে রেজাল্টিং, কনস্ট্রাকটিভ, হ্যাঁ, তারা এক্সপ্লোর করতে পারো আর কি, মানে অন্যদিকে যেতে পারো। কিন্তু আমার যদি উইকনেস থাকে তাহলে তো আমার এগুলো এক্সপ্লোর করার কোনো সুযোগ নেই। এটা জাস্ট খেয়াল রাখতে হবে। কিন্তু 3টা এসে অ্যান্সার করে তোমার মানে খুব স্ট্রং এসে না হলে একটু ইয়ে হয়ে যাবে। ও হ্যাঁ, এটা ইনতাজ কোয়েশ্চেন, আমি তো এটা অ্যান্সার দিয়েই দিলাম ইনতাজ, যে মেইনলি এটা করলেই হবে। স্যার এক্সামের আগে কি এই 3টা চ্যাপ্টারের কোনো মানে সলভিং ক্লাস হবে? আমাদের তো কিছু কনফিউশনস আছে, তো কোয়েশ্চেন করা যাইত তাহলে। মানে সলভিং ক্লাস তো হচ্ছে, মানে তুমি বলতে চাচ্ছ যে ফেস টু ফেস ক্লাস আর কি? জি স্যার, একটু ফেস টু ফেস ক্লাস কি একটা নেওয়া যায়? মানে জাস্ট আমাদের যেগুলো প্রবলেম হলো বা কনফিউশন থাকলো আপনার সাথে দেখা করে একটু সলভ করে নিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি কালকে বা পরশুই রাখতেছি।
এই ক্লাসটা। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। সাদিয়া, তুমি তো কোশ্চেনটা দিলা না, সিক্রেট ট্রাস্টের কোনটা করব? স্যার এই যে 1 মিনিট দিচ্ছি স্যার, আমি ওই যে বের করতেছিলাম ইয়ে থেকে। বেশি পুরানো প্রশ্ন দিও না কিন্তু, তাহলে পুরানো স্যার প্রশ্ন না আমার না স্যার 2023 জোন এর কোশ্চেন এটা। আচ্ছা, 2023 জোন, এটা তো আমার কাছে আছে, তাহলে আমি দেখি এখানে বের করে। ট্রাস্ট, জোন এ, এই যে এটা কোয়েশ্চেন নাম্বার হলো 2। স্যার কোশ্চেন নাম্বার হচ্ছে 2। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা আমরা সলভ করে দিচ্ছি। আচ্ছা, তার আগে একটা জিনিস খেয়াল করবা যে আমি ওই সিক্রেট ট্রাস্টের স্যাম্পল কয়েকটা পিকিউ দিয়ে দিব, যে স্যাম্পল পিকিউ, যে তুমি কিভাবে সিক্রেট ট্রাস্টের কোশ্চেন সলভ করতে হয়, এটা তোমার ইজিলি করতে পারবে। আর এখানে অনেকগুলো সলভিং আছে, এখন এতগুলো তো আসলে দেওয়া ঠিক হবে না, আমি সিলেক্টেড কয়েকটা দিব, কারণ এখানে আমার প্রচুর সলভ করা আছে। এই যে এখানে প্রথমে একটা সলভিং, তারপরে এটার আবার সলভিং, প্রচুর সলভিং করা আছে। কিন্তু এখন কোয়েশ্চেন হচ্ছে যে স্টুডেন্টরা তো আসলে পিকিউ বেশি সলভ করতে চায় না, খালি এসে এসে এসে। এখানে প্রচুর সলভিং করা আছে, প্রায় 20টার মতো কোয়েশ্চেন সলভ করা আছে। আগে প্রচুর সলভ মানে পিকিউ আসতো। ঠিক আছে, তো এখন আমরা যদি এই ইয়েটা দেখি, এই কোয়েশ্চেনটা তোমার, তুমি আমরা সাদিয়ার পিকিউটা আগে করে ফেলি, তারপরে আমরা স্যাম্পল পিকিউ। Zera is a wealthy business woman. In January 2023, she tells her friend Tulsa that she is leaving 30,000 in her will to Tulsa, but that Tulsa is to pay this money to Betty. তাহলে এক্স যেটা করছে সেটা হচ্ছে জানুয়ারি 2023-তে সে তার ফ্রেন্ড তুলসাকে বলছে যে তোমাকে আমি 30,000 পাউন্ড দিচ্ছি, বাট এই 30,000 পাউন্ড কিন্তু এটা তোমার জন্য না, এটা দিতে হবে হচ্ছে জেরা, তোমার বলতেছে এটা দিতে হবে বেটিকে, বেটি হচ্ছে আমার সিস্টার, আমার ডটার ফ্রম এ প্রিভিয়াস রিলেশনশিপ। এটা আমি মানুষকে জানাতে চাই না, এই জন্য তোমাকে আমি বলতেছি যে তুমি টাকাটা দিও। এবং তুলসা রেডিলি এগ্রিজ, তার মানে এক্স তার যেই তোমার ইন্টেনশনটা ছিল সেটা সে এটা কমিউনিকেট করেছে হচ্ছে তুলসাকে, এবং তুলসা আবার এটাকে অ্যাকসেপ্টও করে নিয়েছে। তুলসা readily agrees. Zera also tells Tulsa that she has left her house to Tulsa, but that she wants Tulsa to give it to Charlie, Zera's son. বলতেছে আমি এট দ্য সেম টাইম তোমাকে আমি আমার একটা হাউসও দিচ্ছি, এবং এই হাউসটা তোমাকে যেটা করতে হবে, এটা দিতে হবে হচ্ছে আমার সান চার্লিকে। তাহলে এখানে ছিল হচ্ছে মানি, কিন্তু এখানে আবার হয়ে গেছে হচ্ছে ল্যান্ড, এবং ল্যান্ডের ক্ষেত্রেও সে তার এই ইন্টেনশন এটা সে কমিউনিকেশন করেছে, বাট এখানে মিস্টেকেনলি সে করে, মানে মিস্টেকেনলি বা আমরা বলতে পারি আননোয়িংলি সেটা কমিউনিকেশন করেছে হচ্ছে ওরালি। But she wants to Charlie, Zera's son, when Charlie reaches 21 of age. In the meantime,
Zera says that Tulsa can live in it. যে এই তোমার তার 21 বছর হওয়ার আগ পর্যন্ত তুমি এখানে থাকতে পারবা, মানে তার বয়স এখন 18 ইয়ার্স, 21 বছর বয়স পর্যন্ত তুমি তার 3 বছর তুমি এখানে থাকতে পারবা, এতে কোনো অসুবিধা নাই। Tulsa is not sure about this as she has always loved the house and says that she will think about it. তাহলে এই ম্যাটারটা আমাদের এক্স টিকে এটা কমিউনিকেশন করেছে, কিন্তু সে বলছে যে আমি তোমাকে জানাবো, মানে সে অ্যাকসেপ্ট করে নেই, সে বলছে আমি জানাবো। ইন জানুয়ারি 2023 ফেব্রুয়ারি 2023, তাহলে জানুয়ারিতে তাদের মধ্যে আলোচনাটা হয়ে গেছে জানুয়ারি 2023-এ, আর ফেব্রুয়ারি 2023 জেরা ড্রজ আপ হার উইল, তাহলে উইল তৈরি করা হয়ে গেছে। কিন্তু উইলের আগে কমিউনিকেশন হয়ে গেছিল 30,000 পাউন্ডের ব্যাপারে এবং হচ্ছে গিয়ে হাউসটার ব্যাপারে। 30,000 পাউন্ডের ব্যাপারে অফারও হয়েছে প্লাস অ্যাকসেপ্টেন্সও হয়েছে, আর হাউসের ব্যাপারে শুধু অফার হয়েছে, অ্যাকসেপ্টেন্স হয়নি। হ্যাভিং বিন ডায়াগনোজড উইথ এ সিরিয়াস ইলনেস, যেহেতু জেরার হয়েছে একটা সিরিয়াস ইলনেস, সুতরাং সে এটা করছে। শি ডাইজ ইন এপ্রিল 2023, মারা যাওয়ার সাথে সাথে তাহলে উইল ইফেক্টিভ হয়ে যাবে। একটা পার্সন মারা যাওয়ার আগ পর্যন্ত উইলটা কার্যকর হবে না। একটা পার্সন মারা যাওয়ার সাথে সাথে তার যে এক্সিকিউটর থাকবে, মানে হচ্ছে তুলসা, সে কোর্টে যাবে, কোর্টের নাম হচ্ছে কোর্ট অফ প্রবেট, সেখানে গিয়ে আগে দেখাবে যে উইলটা কি বৈধ কিনা। জাজ দেখবে, কোর্ট অফ প্রবেটের জাজ, যে উইলে টেস্টারের সাইন আছে কিনা, মানে জেরার সাইন আছে কিনা, তারপরে উইটনেস আছে কিনা মিনিমাম 2 জন, হ্যাঁ, এগুলো সব ঠিকঠাক থাকলে উনি বলে দিবে যে, জাজ বলে দিবে উইলটা ভ্যালিড, তখন জেরা বেনিফিশিয়ারিদেরকে প্রপার্টি দিতে পারবে, তার আগে পারবে না। তাহলে ইন দ্য উইলটা যেটা ড্রাফট করছে, উইলের মধ্যে যে জিনিসটা লেখা আছে, যে ফেব্রুয়ারিতে যে উইলটা তৈরি করেছিল, এই উইলের মধ্যে লেখা আছে যে 30,000 পাউন্ডস এন্ড দ্য হাউস লেফট টু তুলসা অ্যাবসলিউটলি, তার মানে 30,000 পাউন্ড প্লাস হাউস, এটা তুলসাকে দেওয়া হয়েছে। তাহলে দেখে মনে হবে এটা তুলসার জন্য গিফট, কিন্তু আমরা তো দেখতেছি জানুয়ারিতে তুলসার সাথে এটা কমিউনিকেশন করছে যে 30,000 পাউন্ড কিন্তু বেটিকে দিতে হবে, এটা তোমার জন্য না, এটা বেটির জন্য। আর তোমার এটা হাউসটা তোমার জন্য না, এটা চার্লির জন্য। দ্য উইল অলসো লিভস শেয়ার ইন লুক্সার লিমিটেড, উইলের মধ্যে আবার লেখা আছে যে লুক্সার লিমিটেড শেয়ার, যেটা একটা প্রাইভেট কোম্পানি, টু স্টিফেন, এটা স্টিফেনকে দেওয়া হয়েছে এবং বলা আছে স্টিফেনকে এটা দেওয়া হয়েছে অন ট্রাস্ট, তাকে বিশ্বাস করে দেওয়া হয়েছে, ইন অর্ডার দ্যাট হি ফুলফিল মাই উইশেস। স্টিফেন জানে যেটা কাকে দিতে হবে। স্টিফেন বলতেছে রিভিলস দ্যাট ইন জানুয়ারি 2020 জেরা আস্কড হিম টু হোল্ড দ্য শেয়ারস অন ট্রাস্ট ইন ইকুয়াল পার্টস টু ডেফনি অ্যান্ড ইগো, জেরাস ব্রাদার অ্যান্ড সিস্টার। তাহলে স্টিফেন বলতেছে যে যেরকম ভাবে উনি তুলসাকে জানাইছে, জেরা আমাকেও জানাইছিল, এই স্টেফেনিকে জানাইছিল যে এই প্রপার্টি দিতে হবে 2 জনকে, শেয়ারটা ইকুয়ালি দিতে হবে হচ্ছে ডেফনিকে এবং ইগোকে, এই যে শেয়ারগুলা এটা দিতে হবে। আর এই ডেফনি এবং ইগো হচ্ছে আমাদের এই যে টেস্টেটর, ওনার ভাই বোন। তাহলে এখানে আমরা যেটা দেখতেছি যে এই ট্রাস্টটা যেটা ছিল যে অন ট্রাস্ট যেটা দিতে হবে, এটা ছিল আবার একটা হাফ সিক্রেট ট্রাস্ট, এটা ছিল একটা হাফ সিক্রেট ট্রাস্ট। আর এখানে উইলের মধ্যে যেটা বলা আছে যে তাকে মানে 30,000 পাউন্ড যেটা, এটা হচ্ছে ফুল সিক্রেট ট্রাস্ট।
ঠিক আছে, তাহলে একটা হচ্ছে ফুল সিক্রেট ট্রাস্ট, মানে যেটা হচ্ছে 30,000 পাউন্ড এবং বাড়ির জন্য, আর এই শেয়ারের জন্য এটা আবার হয়ে গেছে হচ্ছে স্টিফেনের যে ট্রাস্টটা, এটা হচ্ছে একটা হাফ সিক্রেট ট্রাস্ট। এখন ফ্রান্সি ইজ দ্য রেজিডিউয়ারি লিগেটি আন্ডার দ্য উইল who will receive any property not validly disposed of. তাহলে ফ্রান্সি হচ্ছে জেরার রেজিডিউয়ারি লিগেটি, মানে জেরা আরেকটা ইয়ে করে গেছে, সেটা হলো যে সে যদি মানে মারা যাওয়ার পরে কোনো প্রপার্টি যদি থেকে থাকে রেজিডিউয়ারি প্রপার্টি, সেগুলো ফ্রান্সি পাবে, তোমার ফ্রান্সিন পাবে। এখন ফ্রান্সিন অপেক্ষায় আছে যে যদি শেয়ারের ট্রাস্টটা বাতিল হয় আমি পেয়ে যাব, যদি হাউসের ট্রাস্টটা বাতিল হয় তাহলে আমি পেয়ে যাব, যদি 30,000 পাউন্ডেরটা বাতিল হয় তাহলে আমি পেয়ে যাব। মানে সে আশায় আছে যে কোনটা বাতিল হবে। Charlie is now 21 years old, but Tulsa is insisting that the house is hers. Tulsa বলতেছে যে না, বাড়ি তোমার দেওয়া যাবে না, এটা আমার কাছেই থাকবে। কারণ উইলেতে লেখা আছে যে বাড়ি আমার, 30,000 পাউন্ড আমার। Betty was a witness to Zera's will, and unfortunately Daphne died before Zera. ডেফনি জেরা মারা যাওয়ার আগেই মারা গেছে। আর ওই বেটির যে 30,000 পাউন্ডের শেয়ারের মধ্যে সে আবার উইটনেস ছিল। এখন ফ্রান্সিন আসছে আমাদের কাছে অ্যাডভাইস নেওয়ার জন্য যে এখানে কি কয়েকটা ট্রাস্ট আপনি বাতিল করাইতে পারবেন কিনা। করাইতে পারলে আপনাকে তো ফি তো দিবই, আমারও কিন্তু লাভ হবে, সেটা হলো আমি কিছু প্রপার্টি পেয়ে যাব, যেহেতু আমি হচ্ছে রেজিডিউয়ারি লিগেটি। তাহলে এই কোশ্চেনটা হচ্ছে তোমার সিক্রেট ট্রাস্টের উপরে কোশ্চেন, ঠিক আছে। এবং আমাদের যে নাটশেল আছে এটা যদি আমরা ফলো করি, যাদের তোমাদের সামনে নাটশেলটা যাদের আছে, কোনো ব্যাপারই না হচ্ছে এই কোশ্চেনটা সলভ করা। তাহলে আমরা এই কোশ্চেন থেকে আমরা কি কি ইস্যুস গুলা পাচ্ছি আমরা এখানে লিখে ফেলি যে তোমার স্ট্রাকচারটা কি হবে। স্যার একটা কোয়েশ্চেন একটু। হ্যাঁ স্যার এই কোয়েশ্চেনে যে বললো যে একজনকে হচ্ছে মানে একজনকে দিয়ে গেল তার 21 ইয়ার্স এজ যখন হবে তখন দিতে, তার আগে পর্যন্ত যাকে দিয়ে যাচ্ছে সে ওই বাসাটায় থাকতে পারবে। স্যার এই ফ্যাক্টটাকে কি ওই যে অটোওয়ে এগেইনস্ট নরম্যানের সাথে কানেক্ট করতে পারবো? কারণ ওই কেসটাতেও তো হচ্ছে একজনকে দিয়ে গেছে, বলছে তুমি তোমার লাইফ লং এটাকে এনজয় করতে পারবা, বেনিফিশিয়াল ইন্টারেস্ট, কিন্তু তোমার আবার এটা অন্য আরেকজনকে উইল করে দিতে হবে। তো এটা কি রিলেট করা যায় দুইটাকে? ওইটা ওরকম ভাবে করা লাগবে না। এটাতে কি কি ইস্যু হবে আমি বলি, তখন তোমার নিজেরই অ্যান্সারটা তুমি বুঝে যাবে আর কি। আচ্ছা, তাহলে এখানে আমাদেরকে এই কোশ্চেনটাতে আমাদেরকে প্রথমে যে জিনিসটা করতে হবে, একটু দাঁড়াও আমি একটু বের করে দিই। প্রথমে আমরা এটাতে লিখব যে এই প্যারাগ্রাফটা আমরা লিখবো আর কি। এই প্যারাগ্রাফটা আমরা লিখবো যে কমন প্যারাগ্রাফ, যে টেস্টেটার যে একটা ট্রাস্ট ক্রিয়েট করতে চায় হচ্ছে, যেটা কার্যকর হবে হচ্ছে তার ডেথের পরে, এটা করতে হবে বাই উইল। তারপরে হচ্ছে উইলের কিছু রিকোয়ারমেন্টস আছে। আমাদের কোশ্চেনেও আমাদের এই যে জেরা ছিল সে একটা উইল করেছিল, কিন্তু উইলের মধ্যে ট্রাস্টের কথা বলা নাই। মানে যেটা হচ্ছে 30,000 পাউন্ড নিয়ে এখানে ট্রাস্টের কথা বলা নাই, হাউস নিয়ে ট্রাস্টের কথা বলা নাই, তার মানে সেকশন 9 কমপ্লাই করে নাই। আর যেটা হচ্ছে শেয়ারস নিয়ে, সেখানে ট্রাস্টের কথা বলা আছে বাট বেনিফিশিয়ারি নামটা দেওয়া নেই। তাহলে আমাদের সেকশন 9 এর যে রিকোয়ারমেন্ট যে টেস্টামেন্টারি ট্রাস্ট উইলের মাধ্যমেই অ্যারাইজ করতে হবে, এটা কমপ্লাই করা হয় নাই। তাহলে এই কোশ্চেনের মধ্যে আমাদের যারা বেনিফিশিয়ারি আছে, চার্লি একজন বেনিফিশিয়ারি, তারপর বেটি একজন বেনিফিশিয়ারি, তারপরে ডেফনি এবং তার একটা বোন, ডেফনি এবং আরেকজনের নাম কি যেন একটা ছিল, হ্যাঁ ডেফনি এবং এই তোমার ইগো, হ্যাঁ ডেফনি এবং ইগো আরেকজন বেনিফিশিয়ারি। এদের কোনো উপায় নেই হচ্ছে সিক্রেট ট্রাস্ট এস্টাবলিশ করা ছাড়া।
তারপর সিক্রেট ট্রাস্টের আমরা ডেফিনেশন দিয়ে দিব। সিক্রেট ট্রাস্ট হচ্ছে একটা ইকুইটেবল অব্লিগেশন যেটা ইম্পোজ করা হয় হচ্ছে অন দ্য ট্রাস্টি, অন দ্য এক্সিকিউটর, এবং এই যদি সিক্রেট ট্রাস্টের অল দ্য রিকোয়ারমেন্ট স্যাটিসফাই হয় তাহলে বেনিফিশিয়ারি প্রপার্টিটা ক্লেম করতে পারবে। বার্ডেন অফ প্রুফ হচ্ছে বেনিফিশিয়ারিদের উপরে, তার মানে ফ্রান্সিনের উপরে কোনো অব্লিগেশন নাই, সব অব্লিগেশন হচ্ছে অন দ্য বেনিফিশিয়ারি চার্লি, বেটি, ডেফনি এবং ইগো, আর তাদেরকে অন দ্য ব্যালেন্স অফ প্রবাবিলিটি এটা প্রুফ করতে হবে। এটা হবে তোমার ইন্ট্রোডাকশন। তুমি এটাকে আরো শর্ট করতে পারো, কোনো অসুবিধা নাই। তারপর তুমি বলবা যে 30,000 পাউন্ড নিয়ে যে ট্রাস্টটা এবং হাউস নিয়ে যে ট্রাস্টটা, এটা হচ্ছে ফুল সিক্রেট ট্রাস্ট। কারণ কেন এটা ফুল সিক্রেট ট্রাস্ট? বিকজ উইলের মধ্যে কোথাও বলা নাই যে এখানে এটা ট্রাস্টি হিসেবে কাউকে দেওয়া হয়েছে, কারণ উইলের মধ্যে দেখে মনে হচ্ছে এটা তুলসার জন্য গিফট। তাহলে এটা হবে হচ্ছে একটা তোমার এই 30,000 পাউন্ডের এবং হাউসের শেয়ারটা হবে ফুল সিক্রেট ট্রাস্ট। তো যদি এই ফুল সিক্রেট ট্রাস্টটা ভ্যালিড হয়, যদি ভ্যালিড হয় তাহলে প্রপার্টি পেয়ে যাবে হচ্ছে এই 30,000 পাউন্ড পেয়ে যাবে হচ্ছে গিয়ে বেটি, আর এই হাউসটা পেয়ে যাবে হচ্ছে চার্লি। এক্সামিনারকে কিন্তু এটা বলে দিতে হবে যে যদি ফুল সিক্রেট ট্রাস্টটা ভ্যালিড হয় তাহলে তুমি তো বুঝতে পারছো ঠিক না? ইন্ট্রো ফ্রম স্লাইড। তারপর তুমি আলাদা করে ফেলবা এই 30,000 পাউন্ড প্লাস এই হাউসের শেয়ারটা হচ্ছে ফুল সিক্রেট ট্রাস্ট। আর এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে শেয়ারের যে ট্রাস্টটা, শেয়ারসের যে ট্রাস্টটা, এটা হচ্ছে হাফ সিক্রেট ট্রাস্ট। আর যদি এই দুইটা ট্রাস্ট ভ্যালিড হয়, ফুল সিক্রেট ট্রাস্ট যদি ভ্যালিড হয়, ভ্যালিড হলে প্রপার্টি পাবে হচ্ছে বেটি এবং চার্লি। আর যদি ভয়েড হয় তাহলে প্রপার্টি পাবে হচ্ছে ফ্রান্সিন। ফ্রান্সিনকে তার রেজিডিউয়ারি লিগেটি। এটা এক্সামিনারকে বলে দিতে হবে। তারপরে বলতে হবে ফুল সিক্রেট ট্রাস্টের রিকোয়ারমেন্টস কি। রিকোয়ারমেন্টস রিলেটেড লটা তুমি লিখে ফেলবা, যেটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট সেটা তুমি লিখে ফেলবা। যে ফুল সিক্রেট ট্রাস্টের ম্যান্ডেটরি কিছু রিকোয়ারমেন্ট আছে, যে ফুল সিক্রেট ট্রাস্টের প্রথমে ডেফিনেশন, তারপরে রিকোয়ারমেন্ট হচ্ছে এখানে ইন্টেনশন থাকতে হবে, কমিউনিকেশন এবং অ্যাকসেপ্টেন্স। আর এই ইন্টেনশনটা যদি তিনটা সার্টেনিটি কমপ্লাই করে তাহলে ইন্টেনশন প্রমাণিত হবে। কমিউনিকেশন করতে হবে প্রথমে ফ্যাক্ট অফ ট্রাস্ট, তারপরে করতে হবে হচ্ছে টার্মস অফ ট্রাস্ট, আর দুইটারই কমিউনিকেশন করতে হবে হলো মৃত্যুর আগে যে কোনো ভাবে কমিউনিকেশন করলেই হলো। আর অ্যাকসেপ্টেন্স করা যায় হচ্ছে তোমার ওরালি, তারপরে হচ্ছে ইন রাইটিং অথবা বাই সাইলেন্স। মৃত্যুর আগ পর্যন্ত কিছু না বলে সাইলেন্স উইল অ্যামাউন্ট অ্যাকসেপ্টেন্স। আর ফুল সিক্রেট ট্রাস্ট যদি ফেল করে, মানে যদি ফ্যাক্ট অফ ট্রাস্ট কমিউনিকেশন না হইলো তাহলে গিফট হয়ে যাবে, আর টার্মস অফ ট্রাস্ট কমিউনিকেশন না করলে রেজাল্টিং ট্রাস্ট হবে। এখানের মধ্যে তুমি এখন এটা অ্যাপ্লাই করবা, বেসিক প্রিন্সিপালটা যেটা তুমি বলবা যে আমাদের ফুল সিক্রেট ট্রাস্টের রিকোয়ারমেন্ট এগুলো ডিসকাস করার পর আমি তাহলে এখন দুইটাকে আলাদা আলাদা ডিসকাস করব। 30,000 পাউন্ড নিয়ে আমি প্রথমে ডিসকাস করব, তারপরে আমি ডিসকাস করব হচ্ছে হাউস নিয়ে। 30,000 পাউন্ডের ব্যাপারে আমাদের ওপিনিয়নটা কি হবে? 30,000 পাউন্ডের ক্ষেত্রে আমাদের ওপিনিয়নটা হলো যে 30,000 পাউন্ডের ব্যাপারটা কি কমিউনিকেশন করেছিল কিনা? ইয়েস, কমিউনিকেশন হয়ে গেছে। ইন্টেনশন ছিল। 2 নাম্বার, কমিউনিকেশন করেছে কিনা, মানে অফার করছে কিনা? ইয়েস, অফারও হয়ে গেছে। এটা ডান, এটা ডান। অ্যাকসেপ্টেন্স করেছে কিনা? ইয়েস, অ্যাকসেপ্টেন্সও হয়ে গেছে। তাহলে তো ফুল সিক্রেট ট্রাস্ট ভ্যালিড হওয়ার কথা। তখন তুমি চলে যাবা হলো ওই এডিশনাল পয়েন্টের মধ্যে। যদি আমার এই জিনিসগুলো হয়ে যায় তাহলে তো এটা ভ্যালিড। রিকোয়ারমেন্টস হয়ে গেছে, ফ্যাক্ট, টার্মস, কমিউনিকেশন, তাহলে তো এটা ভ্যালিড। কিন্তু এখন আমরা দেখবো এডিশনাল ইস্যুস। দুজন ট্রাস্টে ছিল না, এটা আমার কোশ্চেনে আসতেছে না। আচ্ছা, বেনিফিশিয়ারি কি মারা গেছে? না, এটাও আমাদের এখানে আসতেছে না। আমাদের এই মারা যায়নি। 30,000 পাউন্ড যে পাবে এই তোমার বেটি, সে মারা যায়নি, সে জীবিতই আছে। এখন এইটা আসছে বেনিফিশিয়ারি উইটনেস, ভেজা লেগে গেছে। ফুল সিক্রেট ট্রাস্টে বেনিফিশিয়ারি ক্যানট বি এ উইটনেস। সেকশন 15 অফ দ্য উইলস অ্যাক্টে বলে দিয়েছে
বেনিফিশিয়ারি উইটনেস হতে পারবে না, বাস পেটি আর প্রপার্টি পাবে না। বাকি আর কোনো কিছু এখন দেখারও আমার প্রয়োজন নাই, কারণ এখানে তো সে প্রপার্টি পাচ্ছে না। যদি অন্য কোনো ল আসে তুমি লিখবা, কিন্তু এখানে আমাদের ওই একটা কারণেই সে প্রপার্টিটা পাবে না, বাট বাকিগুলো আমরা লিখতে পারবো, কোনো অসুবিধা নাই। কারণ এখানে এক্সামিনার লিখে দিছে যে এখানে কোথায় লেখা আছে, বেটি ওয়াজ এ উইটনেস অফ জেরাজ উইল। বেটি যদি উইটনেস হয়ে থাকে তাহলে সে কি প্রপার্টি পাবে কিনা? তাহলে বেটি তো পাবে না। তাহলে ওই এডিশনাল ল গুলোর মধ্যে তুমি তখন সার্চিং করবা কোনোটা। তাহলে এখানে আমাদের এডিশনাল ল এর মধ্যে কোনটা আসছে? বেটি ওয়াজ এ উইটনেস, বেটি ওয়াজ এ উইটনেস। তাহলে এখানে হচ্ছে বেনিফিশিয়ারি কি উইটনেস হতে পারবে কিনা, ক্যান বেনিফিশিয়ারি বি এ উইটনেস। তখন তুমি লটা খোঁজা শুরু করবে, এটা কোথায় লেখা আছে, তোমার নোটে তো লেখাই থাকবে। তুমি তাহলে দেখবা যে সামনে দিয়ে লেখা আছে ওই যে এডিশনাল ইস্যুর মধ্যে। এডিশনাল ইস্যুজে কোথায়? এই এডিশনাল ইস্যুজের মধ্যে ক্যান সিক্রেট ট্রাস্টি বি এ উইটনেস, এটা খুঁজবো আমরা। সিক্রেট ট্রাস্টি কি উইটনেস হতে পারবে কিনা। ট্রাস্টি কি মানে সিক্রেট বেনিফিশিয়ারি কি উইটনেস হতে পারবে কিনা। এই যে ক্যান উইটনেস টু দ্য উইল বাই সিক্রেট ট্রাস্ট। তখন তুমি বলবা যে রিয়াং কেসে বলতেছে হচ্ছে হাফ সিক্রেট ট্রাস্ট হলে পারবে, ফুল সিক্রেট ট্রাস্ট হলে পারবে না। তাহলে যদি হাফ সিক্রেট ট্রাস্ট হয় তাহলে দিস এস্টাবলিশ দ্যাট এ ফুল সিক্রেট ট্রাস্টে বেনিফিশিয়ারি হতে পারবে না। হাউএভার যদি এটা হাফ সিক্রেট ট্রাস্ট হইতো, হ্যাঁ, তাহলে সে উইটনেস হতে পারবে। রিয়াং কেসটা তুমি এখানে লিখে দিবে। তাহলে একটা বিষয় আমরা সর্ট আউট করলাম। এখন আসে হাউজের ব্যাপারে। তাহলে হাউজের ব্যাপারে আমরা বলবো যে এখানে তো সবকিছু ডান। হাউজের ব্যাপারে ওই সিমিলার পয়েন্ট আসবে, ইন্টেনশন ছিল কিনা, ইয়েস ইন্টেনশন ছিল। কমিউনিকেশন হয়েছে কিনা, কমিউনিকেশন হয়েছে। কমিউনিকেশন কখন হয়েছে? জানুয়ারি মাসে কমিউনিকেশন হয়েছে আর ফেব্রুয়ারি মাসে উইল করছে, এটাও ডান। অ্যাকসেপ্টেন্স হয়েছে কিনা, অ্যাকসেপ্টেন্সও হয়ে গেছে, ঠিক আছে। না সরি, অ্যাকসেপ্টেন্সের ব্যাপারে এখানে ল আছে, অ্যাকসেপ্টেন্সের ব্যাপারে এখানে ঝামেলা আছে, কারণ হাউজের ব্যাপারে কিন্তু অ্যাকসেপ্টেন্স হয়নি, নট অ্যাকসেপ্টেড। সে বলছে আমি জানাবো, মনে আছে কিনা দেখো, জানুয়ারিতে বলছে হাউজের ব্যাপারে, ওরালি বলছে হাউজের ব্যাপারে, তখন সে বলছে যে আমি জানাবো, I will think about it. Tulsa is not sure with this because she has always loved the house and she will think about it. এখন আমাদের কথা হলো যে যদি অ্যাকসেপ্টেন্স করে না থাকে তাহলে তো সে বলবে যে আমি তো অ্যাকসেপ্টেন্স করে নেই, আমি ওরালিও করে নেই, রাইটিংও করে নেই। ওরালি করছে কিনা, অ্যাকসেপ্ট, নো। রাইটিং করেছে কিনা, নো। কিন্তু তুমি তো মৃত্যুর আগ পর্যন্ত চুপ ছিলা, সাইলেন্স। সাইলেন্স অ্যাকসেপ্টেন্স হয়ে যাবে, সাইলেন্স অ্যাকসেপ্টেন্স হয়ে যাবে। তুমি যদি অ্যাকসেপ্ট না করে থাকো, তুমি রিজেক্ট তো করো নাই। আর কলিন কুপার কেসে বলছে যে যদি তুমি অ্যাকসেপ্ট করতে না চাও তুমি জানাইতে হবে, কিন্তু মারা যাওয়ার আগে তো পরে তো আর তুমি এটা করতে পারবে না। তাহলে তার ফাইনাল রিকোয়ারমেন্ট ফুল সিক্রেট ট্রাস্টের ক্ষেত্রে সেটা হচ্ছে যে এটা অ্যাকসেপ্ট করতে হবে। এখন অ্যাকসেপ্টেন্স হতে পারে অটো ভার্সেস নরম্যান কোন যে এক্সপ্রেসলি হতে পারে, ওরালি অথবা ইন রাইটিং, অথবা হতে পারে বাই সাইলেন্স, ইকুইসেন্স হয়ে যেতে পারে। মস ভার্সেস কুপার কেসে বলছে সিক্রেট বেনিফিশিয়ারি যদি কিছু মানে সিক্রেট ট্রাস্টে যদি কিছু না জানায় তার সাইলেন্সটা অ্যাকসেপ্টেন্স হয়ে যাবে। আর তুমি এখন মত পরিবর্তন করতে পারবা না, এক্সট্রা রুল আছে যে ক্যান সিক্রেট ট্রাস্টি চেঞ্জ হিজ মাইন্ড। তুমি তোমার মাইন্ড চেঞ্জ করতে পারবা কিনা। তুমি মাইন্ড চেঞ্জ করলে তুমি আগে করলা না কেন? তুমি তো মৃত্যুর আগ পর্যন্ত জানাতে পারতা। লর্ড বাকমাস্টার বলতেছে যে ফুল সিক্রেট ট্রাস্ট হোক বা হাফ সিক্রেট আর যেটাই হোক না কেন, তুমি এখন আর রিনাউন্স করতে পারবা না। ক্লিয়ার জিনিসটা? তাহলে এখানে আমরা বলতে পারি যে সে বলছে যে সে জানাবে,
তার মানে সে অ্যাকসেপ্ট করে নাই, আবার সে কিন্তু রিজেক্টও করে নাই। এবং এই যে সে সাইলেন্ট থাকলো মৃত্যুর আগ পর্যন্ত, আমরা ধরে নিব যে সাইলেন্স উইল অ্যামাউন্ট টু অ্যাকসেপ্টেন্স। তাহলে কমিউনিকেশনের ক্ষেত্রে কোনো ভেজাল নাই, কমিউনিকেশনের ক্ষেত্রে এটা হয়ে গেছে। এবং লাস্টলি সে বলতে পারে, ফেন্সিন বলতে পারে এখানের মধ্যে যে আচ্ছা ঠিক আছে, এটা সবকিছু মানলাম, অফার হয়ে গেছে, অ্যাকসেপ্টেন্স হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, কিন্তু এখানে তো একটা ব্যাপার আছে যে এখানে তো তোমার এটা তো একটা ল্যান্ড নিয়ে ট্রাস্ট ক্রিয়েট হয়েছে, এটা তো একটা ল্যান্ড রিলেটেড ট্রাস্ট। তাহলে ক্যান দেয়ার বি সিক্রেট ট্রাস্ট অফ ল্যান্ড, এখানে কি 53(1)(b অ্যাপ্লাই করবে কিনা? কারণ এখানে তো সে ওরালি জানাইছিল, ওরালি জানাই থাকলে কি এটা হবে কিনা? 53(1)(b তো বলতেছে ল্যান্ড রিলেটেড ট্রাস্টের ক্ষেত্রে অবশ্যই রিটেন ডকুমেন্টস থাকতে হবে। তখন আমরা নিয়ে আসবো অটোওয়ে ভার্সেস নরম্যান। হাফ সিক্রেট ট্রাস্টের ক্ষেত্রে 53(1)(b কমপ্লাই না করলে এটা বাতিল হয়ে যাবে। ফুল সিক্রেট ট্রাস্টের ক্ষেত্রে এখানে রিটেন ডকুমেন্টস না থাকলেও চলবে, কারণ এখানে রিটেন ডকুমেন্টস যদি কোর্ট চায়, যদি না দেখাইতে পারে, তাহলে তো এটা আমাদের এই গিফট হয়ে যাবে হচ্ছে ফর তুলসা। তুলসা তো নিজেই বাসাটায় থাকতে চায়, তুলসা বলতেছে যে আমি নিজেই বাসায় থাকতে চাই, হাউস ইজ হার্স। দেখো তার বদমতলব যে সে এটা রিফিউজ করে দিয়ে 53(1)(b কমপ্লাই হয় নাই, সে অ্যাকসেপ্ট করে নাই, এটার মাধ্যমে সে স্ট্যাচুটকে ইউজ করতে চাচ্ছে এজ এ ইনস্ট্রুমেন্ট অফ ফ্রড। তাহলে 53(1)(b এর ইস্যু আসবে, এবং এখানে আমরা রসফোকাল অ্যাপ্লাই করব, প্লাস আমরা অ্যাপ্লাই করব হচ্ছে অটোওয়ে কেস। আমরা বলবো জেনারেলি 53(1)(b ল্যান্ডের ক্ষেত্রে অ্যাপ্লাই করলেও যদি স্ট্যাচুটকে ইউজ করতে চায় এজ এ ইনস্ট্রুমেন্ট অফ ফ্রড, এটা কোর্ট করতে দিবে না। আমাদের এখানে অ্যান্সারটা হবে হচ্ছে কি, যে আমাদের ব্যাটি এই 30,000 পাউন্ড পাবে না, বিকজ ব্যাটি ওয়াজ এ উইটনেস, কিন্তু আমাদের চার্লি এই হাউসটা ক্লেম করতে পারবে। লাস্ট ইস্যু হচ্ছে এই যে 3 বছর সে থাকতে পারবে কিনা। 3 বছর সে থাকতে পারবে না, বা 3 বছর থাকাটা বৈধ হবে না, কারণ বেনিফিশিয়ারিকে যদি কোনো মানে বেনিফিশিয়ারিকে ছাড়া যদি ট্রাস্টিকে কোনো এক্সট্রা কিছু দেওয়ার কথা থাকে, এটা উইলের মধ্যে স্পেসিফিক্যালি বলা থাকতে হবে যে ক্যান সিক্রেট ট্রাস্টি গেট দ্য প্রপার্টি। রিস কেসে বলতেছে সিক্রেট ট্রাস্টি প্রপার্টি পেতে পারে না, কিন্তু রিটেইলার্স কেসে বলছে পেতে পারবে যদি উইলের মধ্যে মেনশন করা থাকে। এখানে তো উইলের মধ্যে বলা ছিল না, উইলের মধ্যে বলা ছিল, উইলের মধ্যে তো তাকে আলাদাভাবে বাসাটা থাকতে বলেনি, এটা মৌখিকভাবে বলছিল। এক্সিকিউটররা চাইলে এই 3 মাসের জন্য তার কাছ থেকে ভাড়া ক্লেম করতে পারে, বা 3 বছরের জন্য, যে তুমি কেন বাসায় থাকলা, তোমাকে তো এই বাসাটায় থাকতে দেওয়ার কথা উইলে বলা ছিল না। তাহলে এটা হয়ে গেল হচ্ছে আমাদের এই 30,000 পাউন্ডের ব্যাপারে আমাদের অ্যাডভাইস এবং হাউসের ব্যাপারে অ্যাডভাইস। এখন আসে হচ্ছে ফাইনালি শেয়ারের ব্যাপারে অ্যাডভাইস। শেয়ারের ব্যাপারে আমরা বলবো এটা তো হাফ সিক্রেট ট্রাস্ট। কেন এটা হাফ সিক্রেট ট্রাস্ট? বিকজ শেয়ারের ব্যাপারটা এইভাবে বলছে, আমাদের স্টিফেনকে বলে গেছে হচ্ছে জেরা যে জানুয়ারি 2023-এ যে তোমাকে কিন্তু আমি শেয়ার দিচ্ছি, বাট এটা তোমার জন্য না, এটা হচ্ছে ডেফনি এবং ইগোর জন্য। হাফ সিক্রেট ট্রাস্টের আমরা রুলস অ্যাপ্লাই করব। হাফ সিক্রেট ট্রাস্টে আমাদের রুলস হচ্ছে যে তোমার প্রথমে ইন্টেনশন থাকতে হবে, ইন্টেনশন ছিল, তারপরে হচ্ছে কমিউনিকেশন থাকতে হবে, কমিউনিকেশন হয়ে গেছে, এবং কমিউনিকেশনটা হতে হবে হচ্ছে বিফোর উইল, এটাও ডান, এবং অ্যাকসেপ্টেন্স হতে হবে, এটাও আমাদের ডান। সবকিছুই হতে হবে উইলের আগে। আমাদের এখানে সবকিছুই জানুয়ারি মাসে হয়ে গেছে। এখন আমাদের এখানে এক্সট্রা ইস্যু কি আসছে, প্রথমে তুমি দেখবা যে মেইন ইস্যুগুলো হয়ে গেছে কিনা, তারপরে তুমি এক্সট্রা ইস্যুতে যাবা। তাহলে মেইন ইস্যু হচ্ছে ইন্টেনশন, মেইন ইস্যু হচ্ছে কমিউনিকেশন, তারপরে মেইন ইস্যু হচ্ছে কখন কমিউনিকেশনটা করতে হবে। হাফ সিক্রেট ট্রাস্টের সবকিছুই উইলের আগে করে ফেলতে হবে। তারপর কমিউনিকেশনটা হতে হবে উইলের সাথে কনসিস্টেন্ট। আর 2জন ট্রাস্টি না থাকলে আমি কেন এই ল লিখতে যাব? 2জন ট্রাস্টি থাকলে আমি জয়েন্ট টেনেন্সি ইন কমন লিখবো। অ্যাকসেপ্টেন্সও হতে পারে ওরালি, ইন রাইটিং, অথবা বা এখানে সাইলেন্সের মাধ্যমে জেনারেলি মানে কোর্ট বলতে চায় না, বাট যদি উইলের আগ পর্যন্ত সাইলেন্ট থাকে তাহলে এখানেও হতে পারে। আমাদের এখানে তো সে অ্যাকসেপ্ট করছে, লিখিয়ে দিছে এক্সামিনার। আর এখানে এডিশনাল ইস্যু হিসেবে কোনটা আসবে? এখানে এডিশনাল ইস্যু হিসেবে আসবে সেটা হলো একজন মারা গেছে, এই যে ডেফনি ডাইড,
এবং একজন বেনিফিশিয়ারি মারা গেছে, ডেফনি মারা গেছে, তাহলে ডেফনির যে শেয়ারটা সেটা ব্যাক করে চলে আসবে হচ্ছে এই জেরার কাছে। আর জেরা যেহেতু এখন নাই, তার রেজিডুয়ারি লিগেটি হিসেবে ফ্রান্সিন পাবে। তাহলে এখানে এক্সট্রা ইস্যু হিসেবে আসছে হচ্ছে ডেফনি, তার মানে বেনিফিশিয়ারি 1 ডাইড। তাহলে দিস পার্ট will go to F, মানে ফ্রেন্সিনের কাছে যাবে। আর ইগো যে আরেকজন আছে B2, ইগো যে আছে B2, সে পেয়ে যাবে হাফ, আর হাফ পাবে হলো তোমার এই ফ্রেন্সিন। মানে এটা রেজাল্টিং ট্রাস্ট হবে। বেনিফিশিয়ারি মারা গেলে কি হয়, রেজাল্টিং, এটাও লেখা আছে দেখবে এডিশনাল ইস্যুজ এর মধ্যে, বেনিফিশিয়ারি মারা গেলে কি হবে। এই যে বেনিফিশিয়ারি ডাইস, বেনিফিশিয়ারি মারা গেলে রিগার্ডেনারে বলছিল যে বেনিফিশিয়ারি আত্মীয় স্বজন পাবে, বাট কোড এটাকে পরবর্তীতে আর ফলো করে নাই। সেকশন 25 ফলো করে যে এখানে হবে হচ্ছে ট্রাস্টটা ল্যাপস করবে এবং রেজাল্টিং ট্রাস্ট হবে। ঠিক আছে, তাহলে রিগার্ডেনারটা আমরা লিখতে পারি, কিন্তু রিগার্ডেনারটা ব্যাড প্রিন্সিপাল, সেকশন 25 অনুযায়ী রেজাল্টিং ট্রাস্ট হবে, সুতরাং এটা ফ্রেন্সিন পেয়ে যাবে। তাহলে ফ্রেন্সিনকে আমরা ফুল অ্যাডভাইস দিয়ে দিলাম যে তার অবস্থানটা কি, যে তুমি বাড়িটা পাবা না, তুমি 30,000 পাউন্ড তুমি পাইতেছো, 30,000 পাউন্ড তোমার কাছে আসবে, আর তুমি পাচ্ছ হচ্ছে কোনটা, তুমি এই শেয়ারের হাফ তুমি পাবা, আর হাউসটা চার্লি পাবে। ক্লিয়ার? তাহলে সিক্রেট ট্রাস্টের কোশ্চেনের একটা সলভিং টেকনিক যেটা মনে রাখতে হবে, যে সিক্রেট ট্রাস্টের যে কোনো কোশ্চেনের সলভিং টেকনিকটা হচ্ছে এরকম, যে সিক্রেট ট্রাস্ট রিলেটেড যে কোনো কোশ্চেন আসলে স্ট্রাকচারটা হবে হলো স্ট্রাকচার ফর সিক্রেট ট্রাস্ট। প্রথমে হচ্ছে ইন্ট্রো, একটা কমন ইন্ট্রো থাকতে হবে। তারপরে হচ্ছে আইডেন্টিফাই হুইচ ওয়ান ইজ এফএসটি অ্যান্ড হুইচ ওয়ান ইজ এইচএসটি, কোনটা এফএসটি এইচএসটি আইডেন্টিফাই করবা। তারপরে হলো 3 নাম্বার, যদি এফএসটি হয়ে থাকে তাহলে এফএসটির ক্ষেত্রে ম্যান্ডেটরি যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেটা নিয়ে প্রথমে কনসার্ন থাকবা। যে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট মানে কি, যে এটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস গুলো হচ্ছে ইন্টেনশন থাকতে হবে, কমিউনিকেশন হতে হবে, অ্যাকসেপ্টেন্স হতে হবে। তারপর কখন অ্যাকসেপ্টেন্স হতে হবে, অ্যাকসেপ্টেন্স কি ওরালি ইন রাইটিং নাকি না বাই সাইলেন্স, ফ্যাক্ট কমিউনিকেশন করলে না কি হবে, টার্মস কমিউনিকেশন করলে না করলে কি হবে, এটা। তারপর হচ্ছে এডিশনাল লস, যে এটা কি তোমার ল্যান্ড নিয়ে কিনা, এটা কি আবার সিক্রেট ট্রাস্টি মারা গেছে কিনা, বা বেনিফিশিয়ারি মারা গেছে কিনা, উইটনেস কে ছিল, ল্যান্ড নিয়ে ছিল কিনা ট্রাস্টটা, হ্যাঁ। তারপরে সিক্রেট ট্রাস্টি মাইন্ড চেঞ্জ করতে পারবে কিনা। আর 4 নাম্বার হচ্ছে যদি যেটা হাফ সিক্রেট ট্রাস্ট থাকবে সেটার জন্য দুইটা জিনিস, একটা হলো ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস গুলা, আর একটা হচ্ছে কি এডিশনাল কোনটা অ্যাপ্লাই করে। ঠিক আছে, একদম ইজি কোয়েশ্চেন, মানে সিক্রেট ট্রাস্ট নিয়ে যদি আসে। বুঝে গেছে জিনিসটা? দেখো কারো কোনো সমস্যা আছে কিনা এই রিলেটেড। পারবা না সলভ করতে এটা? 2023-এর জোন এ কোশ্চেন নাম্বার 2।
তাহলে কোশ্চেন নাম্বার 1টা তো আমরা আগেই মনে হয় করছিলাম, চ্যারিটেবল ট্রাস্টের এসে। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে গিয়ে সিক্রেট ট্রাস্ট। কোশ্চেন নাম্বার 3 হচ্ছে রেজাল্টিং ট্রাস্টের এসে, বাট কুইজ ক্লোজ এটার তোমার ইয়েটা দেওয়া। আর এটাও আমরা আগে করছিলাম, এটা হচ্ছে সম্ভবত সার্টিনটির কোয়েশ্চেন আমাদের করা আছে। এটা হচ্ছে ইকুইটি উইল নট পারফেক্ট এন্ড ইমপারফেক্ট গিফট কনস্টিটিউশনের এসে। আর এটা ছিল হচ্ছে গিয়ে তোমার ব্রিচ অফ ট্রাস্টের কোয়েশ্চেন। এখন তোমার মানে সিক্রেট ট্রাস্ট করা না থাকলেও তোমার কনস্টিটিউশন কমন পড়বে, তারপরে তোমার সার্টিনটি তো নাকি, হ্যাঁ সার্টিনটি কমন পড়বে 2, তারপরে এটা চ্যারিটি কমন পড়বে 3, 3টা কমন তো পড়েই যাচ্ছে। আর কিন্তু যদি তোমার সিক্রেট ট্রাস্ট করা থাকে তাহলে এটাও কমন পড়বে, আর এটাও তো কমন পড়তেছে। এমনিও তোমার অনেকগুলা কোশ্চেন কমন থাকবে। বুঝা গেছে জিনিসটা? ট্রাস্ট এই মেতেই পার করে যেতে হবে যেভাবেই হোক, কারণ অক্টোবরে গেলেও একটু প্রবলেম। আর আগামী বছর থেকে তো 4টা প্রশ্ন, আর 3টা থাকবে না। ট্রাস্টে আবার এই 4টা ব্যাক করতেছে, 8টা কোশ্চেন থাকবে, 4টা অ্যান্সার করতে হবে। এটা চেঞ্জ হয়ে গেছে এই তোমার মডিউল ইয়েটা, যেটা মে 2025 থেকে আবার 4টা প্রশ্ন। তাহলে বুঝতে পারছো তো নাকি সিক্রেট ট্রাস্টের এটা? আর কি প্রশ্ন আছে সাদিয়া বললা এখানে? লামিয়া কি কোশ্চেন? স্যার মোটামুটি সিক্রেট ট্রাস্টের সলভিংটা বুঝতে পারছি, শুধু এখন মানে যেটা লাগবে ওটা হচ্ছে স্যার এনসিপিটির সাথে যে সার্টেনটি একটু মিক্স করে আসে না, ওইটা একটু লাগবে। আচ্ছা, এখন ওইটার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা সেটা হলো যে এনসিপিটি আর সার্টিনটি মাঝে মাঝে যেটা আসে যে সার্টিনটির কোশ্চেনে আমরা দেখি যে এখানে কোনো হিউম্যান বেনিফিশিয়ারি থাকে না। হ্যাঁ, হিউম্যান বেনিফিশিয়ারির জায়গায় দেখা যায় যে একটা পারপাসের জন্য ট্রাস্টটা ক্রিয়েট করেছে। হ্যাঁ, এরকম মাঝে মাঝে কোশ্চেনে থাকে। তো এরকম যদি কোশ্চেনে থাকে তখন আমরা এক্সামিনারকে যেটা বলবো যে আমাদের 3টা রিকোয়ারমেন্ট এখানে স্যাটিসফাই হচ্ছে, কিন্তু আমাদের তো এখানে হিউম্যান বেনিফিশিয়ারি নাই। হ্যাঁ, আর হিউম্যান বেনিফিশিয়ারি না থাকলে তোমার এখানে এটা জেনারেলি ভয়েড হয়ে যাবে। হ্যাঁ, আমরা রিঅ্যাস্টর, তারপরে রিএন্ডেকট, মরিস এন্ড বিশপ অফ ডারহাম, এই 3টা কেসে তুমি মেনশন করে দিবা যে যদি একটা নন চ্যারিটেবল ট্রাস্ট হয় তাহলে এটা ভয়েড হয়ে যাবে। আর পিকিউতে তো তোমার অত বেশি ইয়ে করা লাগবে না, মানে এক্সপ্লানেশন দেওয়া লাগবে না যেগুলা কেন ভয়েড হয়ে যাবে, এটা তো আমরা এসেতে লিখবো। স্যার তাহলে আমার মনে হয় কি, যেহেতু মাঝে মাঝে অনেক সময় মিক্সড ইস্যু আসে আবার অনেক সময় আসে না, তাহলে স্যার আপনি আমাদেরকে ওই নন চ্যারিটেবল ট্রাস্ট থেকেই স্যার একটা সলভিং করাই দিয়েন। কারণ স্যার ওই চ্যাপ্টারটা যখন আমরা পড়ছিলাম ওইটা শুধু এসে বেসড এর জন্য পড়ছিলাম, মানে সলভিং তেমন দেখা হয় না। একটা কোয়েশ্চেন করাই দিলেই স্যার বুঝে যাব কিভাবে করতে হবে। আচ্ছা, স্যার যেদিন সলভিং ক্লাস দিবেন অফলাইন, সেই দিন হচ্ছে আমি কোয়েশ্চেন কিছু কিছু মার্ক করে হার্ড কপিতে নিয়ে আসবো, তারপর স্যার একটু ক্লাসে ডিসকাস করে দিলেই হবে। না এগুলো একটু আগে গ্রুপে দিয়ে দিলে বেটার হয়, তাহলে সবাই ধরো তুমি ধরো গ্রুপেও দিয়ে দিব। হ্যাঁ, কারণ না হলে সবাই তো প্রিপেয়ার থাকবে না, ঠিক না? মানে ওকে স্যার। অন্যরা তাহলে পড়ে রাখলো কোয়েশ্চেন্স গুলা। স্যার আমি 4টা চ্যাপ্টারেরই সলভিং এর জন্য প্রিপারেশন নিব, সার্টেইনটি, ফর্মালিটি, কনস্টিটিউশন আর চ্যারিটেবল ট্রাস্ট। তো আমি এই 4টা চ্যাপ্টারের ইস্যুগুলাই মানে রাইট ডাউন করে সফট কপি হার্ড কপি দুইটাই গ্রুপে দিয়ে দিব, আর আপনাকেও দিয়ে দিব।
আচ্ছা, এখন ঠিক আছে। সাদিয়ার তাহলে আমরা কোয়েশ্চেনে আসি। সাদিয়া যেটা বলতে চাইলো যে নন চ্যারিটেবলের আমাদের কোয়েশ্চেন। তাহলে নন চ্যারিটেবলের যে স্লাইডটা আছে, হ্যাঁ, এই স্লাইডটা যদি আমরা দেখি, নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট, হ্যাঁ, এটার স্লাইডের একদম লাস্টের দিকে তুমি দেখবা যে দুই ধরনের প্রশ্ন দেওয়া আছে। একটা হলো, এটা অবশ্য সাবজেক্ট গাইডেরই কোয়েশ্চেন, সেটা হলো একটা এসে, এবং আমরা দেখছি যে এটা ফ্রিকুয়েন্টলি আসে এসেটা, ফ্রিকুয়েন্ট এসে, এনসিপিটি এক্সামিনারদের একটা ফেভারিট এসের এরিয়া, নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট। এটা একটা ফ্রিকুয়েন্ট এসে এরিয়া, এবং এটার জন্য শুধু যে আমাদের স্যাম্পল এসেটা ফলো করলে তো এটাতে ঝুঁকি অনেক বেশি। হ্যাঁ, স্যাম্পল এসেটা থেকে আমরা শুধু স্ট্রাকচারটা দেখে নিব। স্যাম্পল এসে থেকে আমরা শুধু জাস্ট ফলো অ্যাজ এ গাইডলাইন, পুরাটাই তোমাকে নতুন করে লিখতে হবে। মনে রাখতে হবে যে পুরাটাই নতুন করে লিখতে হবে। কারণ এখন তোমরা তো দেখছোই, যারা যারা পরীক্ষা দিয়ে দিছো, যে দুই ভাবে চেক করা হয়, একটা হলো প্লেজারিজম আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, দুইটা রিপোর্ট আসে। তো এখন এটা তোমার মানে খুব সাবধানে এখন প্যারাফ্রেজিংটা করলে ভালো হয় আর কি। এই জন্য তোমার এটা জাস্ট ফলো ইট অ্যাজ এ গাইডলাইন, মানে কমপ্লিটলি রিস্ট্রাকচার করবা, এবং স্যাম্পল এসেটা অবশ্যই এই মানে মাস্ট ফলো দা স্লাইড। তারপরে যদি তুমি পেনার বা অন্য কোনো বই ফলো করতে চাও, এটা অন্য বই ফলো করতে তুমি পারো, পেনার অর আদার বুক। ঠিক আছে, স্যাম্পল এসেটা হচ্ছে জাস্ট ফলো অ্যাজ এ গাইডলাইন, এটা ইয়ে করা যাবে না। ঠিক আছে, আমাদের এসের মেইন ফোকাসটা থাকে নন চ্যারিটেবল ট্রাস্টের ক্ষেত্রে, যে নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট এই জিনিসটা আসলে কি। ঠিক আছে, হোয়াট দিস ইজ, এবং এগুলা তোমার এটার ক্ষেত্রে জেনারেল প্রিন্সিপালটা কি, জেনারেল প্রিন্সিপালটা হচ্ছে যে এই ট্রাস্টগুলো বাতিল। কেন এটা বাতিল, রেশনেলটা কি, রিজনটা কি, 3-4টা কারণ আছে। এখন এর মধ্যে তোমাকে এই 3-4টা কারণ এবং এটার সাথে একাডেমিক ভিউ দিতে হবে। আর পিকিউর মধ্যে শুধু কারণগুলো বললেও তোমার হয়ে যাবে, কারণ না বললেও হবে। এনসিপিটি ডেফিনেশন দিয়ে তোমার ডিফাইন করার পরে তুমি জেনারেল প্রিন্সিপাল লিখে দিলেও হবে, এটার সাথে তুমি কেস দিয়ে দিবা, মরিস ভার্সেস বিশপ অফ ডারহাম কেস। আর শুধু রেশনেল গুলা কি, কেন এনসিপিটি গুলো ভয়েড হবে, বিকজ এখানে কোনো বেনিফিশিয়ারি থাকে না, কিভাবে কোনো লোককে এনফোর্স করবে সেরকম থাকে না, না থাকে বেনিফিশিয়ারি, না থাকে এনফোর্সার। তারপরে এখানে ট্রাস্টি ফ্রড করতে পারে, ফান্ডের মিসইউজ করতে পারে। এরপরে নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট গুলা, এখানে পারপাসটা 1000, 2000, 5000 পর্যন্ত কন্টিনিউ হতে পারে। একটা ফান্ড লক হয়ে থাকতে পারে, মানে এটা পারপিচুইটি রুল ব্রিচ করবে, এবং রিমোটনেস অফ ভেস্টিং এর যে রুলটা সেটা ব্রিচ করবে। অনেকগুলা কারণে এটা ব্রিচ করবে। তো এর মধ্যে ভালো স্টুডেন্টরা কারণটা দিবে কেন ভয়েড হয়, প্লাস এটার সাথে করসপন্ডিং একাডেমিক ওপিনিয়ন গুলা দিয়ে দিবে। তারপরে বলতে হবে যে এনসিপিটি কি সবই ভয়েড নাকি কোনো এক্সেপশন আছে। তখন তোমাকে বলতে হবে যে না, কিছু তো এক্সেপশন তৈরি করতেই হবে, নাহলে মানুষ কিভাবে একটা ডগের জন্য, ক্যাটের জন্য, হর্সের জন্য ট্রাস্ট ক্রিয়েট করবে। তো পার্টিকুলার এনিমেলের জন্য করা যাবে। তারপরে করা যাবে হচ্ছে মনুমেন্ট অ্যান্ড গ্রেভ, মানুষ নিজের কবরস্থান, পারিবারিক কবরস্থানের জন্য ট্রাস্ট ক্রিয়েট করলে এটা নন চ্যারিটেবল হলেও এটা ভ্যালিড হবে। তারপরে হচ্ছে নিজের পরিবারের জন্য দোয়া যদি করার অ্যারেঞ্জমেন্ট করে, সেগুলো ভ্যালিড হবে। 3টা এক্সেপশন আছে, এবং এই 3টা এক্সেপশনের ক্ষেত্রে এডিশনাল কিছু শর্ত আছে, এডিশনাল কন্ডিশনস হচ্ছে যে এই 3টার ক্ষেত্রে এডিশনাল কন্ডিশন হলো যে এই তুমি হর্সের জন্য করবা, বা তুমি কোনো এনিমেলের জন্য করবা, বার্ডের জন্য করবা, কোনো একটা তোমার যে কোনো একটা পেট এনিমেলের জন্য করবা, কিন্তু এটা কোনোভাবেই পারপিচুইটি পিরিয়ড, যেটা মানে 1 পার্সনস লাইফ প্লাস 21 ইয়ার আগে যেটা ছিল, যেটা বর্তমানে তোমার 125 বছর বা সামথিং করা হয়েছে, এটা ব্রিচ করতে পারবে না। তাহলে পারপিচুইটি পিরিয়ড ব্রিচ করতে পারবে না। আর সেকেন্ড,
কোর্ট যেটা বলে দিবে সেটা হচ্ছে একটা অর্ডার দিয়ে দিবে যে যারা রেজিডুয়ারি লিগেটি, আপনারা খেয়াল রাখবেন যে তারা কি ফান্ডটার মিসইউজ করতেছে কিনা, তারা কি টাকা দিয়ে মনুমেন্ট এন্ড গ্রেভ গুলাকে রিপেয়ার করতেছে কিনা, এনিমেলটাকে লুক আফটার করতেছে কিনা, তারপরে হচ্ছে সেটলারের ফ্যামিলির জন্য দোয়ার জন্য অ্যারেঞ্জমেন্ট করতেছে কিনা, যে 3টা এক্সেপশন আছে 3টা ফলো করতেছে কিনা। যদি না করে আপনারা কোর্টে আসবেন, আপনার ট্রাস্টটাকে ভয়েড করে দিব, রেজিডুয়ারি লিগেটি আপনারা প্রপার্টি পেয়ে যাবেন। এটা অবশ্যই লিখতে হবে। তারপরে 6 নম্বরে বলতে হবে এক্সেপশন লেখার এবং এডিশনাল কন্ডিশন লেখার পরে 6 নম্বরে বলতে হবে হলো যে তোমার রিডেনলি প্রিন্সিপাল, যে কোর্ট এখন দেখতেছে যে নন চ্যারিটেবল ট্রাস্ট যদি আমরা এরকম ভয়েড করে দেই আর শুধু শুধু 3টা লিমিটেড এক্সেপশনস রাখি, তাহলে জিনিসটা খুব মানে ন্যারো হয়ে যায়। তো বেনিফিশিয়ারি না থাকুক, কিন্তু এমন যদি কোনো লোক থাকে যে ট্রাস্টিকে টাকাটার জন্য ফোর্স করতে পারবে, ট্রাস্টিকে মনিটর করতে পারবে, মানে ইফ দেয়ার আর সাম এনফোর্সার্স, তাহলে তো আমাদের এখানে এটা ভয়েড করার কোনো রিজন নাই। রিডেনলি কি, রিডেনলি তোমার এটার ফেভারে আর্গুমেন্ট কি, এটার এগেইনস্টে আর্গুমেন্ট কি, ফেভার এবং এগেইনস্ট দুইটাই ডিসকাস করতে হবে। ফেভারের জন্য একাডেমিক ওপিনিয়ন, এগেইনস্টের জন্য একাডেমিক ওপিনিয়ন, এবং 8 নম্বরে দিতে হবে তখন কনক্লুশন। ঠিক আছে, রিডেনলির মানে কি কারণে লটাকে ফ্লেক্সিবল করলো, এটার ফেভারে আর্গুমেন্ট কি কি দেওয়া যেতে পারে, এবং আর্গুমেন্ট ব্যাক করার জন্য তোমার কোনো জুডিশিয়াল বা কোনো একাডেমিক ওপিনিয়ন আছে কিনা। খেয়াল রাখবে যে অনেকে শুধুমাত্র মনে করে যে একাডেমিক ওপিনিয়ন দিলে নাম্বার পাওয়া যাবে। জুডিশিয়াল ওপিনিয়নও কিন্তু সিমিলার ভ্যালু। ঠিক আছে, যে একাডেমিক ওপিনিয়নও দেওয়া যায়, জুডিশিয়াল ওপিনিয়ন কিন্তু একাডেমিক ওপিনিয়ন থেকেও বেটার। রিডেনলির ফেভারে বিভিন্ন জাজেসরা কি কমেন্ট করেছে, হ্যাঁ, সেটা দিয়ে তারপর লাস্টে কনক্লুশন। এটা হবে তোমার ভালো নাম্বারের এসে, মানে তুমি মানে বুঝে শুনে এসেটা করছো। এবং এই জিনিসগুলো যেগুলো আমি বলছি সবগুলো এই স্লাইডের মধ্যে আছে। যে প্রথমেই দেখবা যে এনসিপিটির একটা জেনারেল ডিসকাশন করা আছে, তারপরে বলা আছে হচ্ছে যে এনসিপিটির ক্ষেত্রে কোর্ট কেন এগুলাকে ভয়েড করে, অবজেকশন গুলা কি কি, তারপরে রিজনস গুলা কি কি কেন এনসিপিটি ভয়েড করা হয়, যে বেনিফিশিয়ারি থাকে না, তারপরে এক্সেসিভ ডিউরেশন, আগের ল অনুযায়ী এটা 21 বছর ক্রস করে যাবে, 1 লাইফ প্লাস 21 ইয়ার্স, আর নতুন ল অনুযায়ী এটা ওই 125 বছরের যে মানে সময়টা আছে সেটা ক্রস করে যাবে। তারপরে কোনো রকমের এনফোর্সারও থাকে না, আর ট্রাস্টি তো ফ্রড করতে পারেই, তুমি এগুলো বলে দিবা আর কি। আর মেইন কেস হচ্ছে রিঅ্যাস্টোর, রিশোর, এন্ড রেকর্ড, এই কেসেস গুলা। তারপরে এক্সেসিভ টেস্টামেন্টারি ডেলিগেশন, একটা লোক চালাকি করতে পারে, সে তো জানেই যে এটা 125 বছর হইলেই এটা বাতিল হয়ে যাবে, তখন চালাকি করে কি বলে, এক্স ওয়াই কে বলে যে তুমি একটা কাজ করবা, তুমি আমার টাকাটা নিয়ে আমার ফাদারের মনুমেন্টটা খেয়াল রাখবা হচ্ছে 120 বছর, তারপরে আমার মারা যাওয়ার পর আমার মনুমেন্টটা খেয়াল রাখবা 120 বছর, তারপরে আমার ছেলেরটা খেয়াল রাখবা আবার 120 বছর। তাহলে সে বলতেছে যে ওই একই টাকা, সে তো জানেই যে 125 বছর হইলে এটা ভয়েড হয়ে যাবে, 125 বছর ক্রস করলেই তুমি যে কোনো একটা ফান্ড 125 বছর আটকে রাখতে পারবা নতুন আইন অনুযায়ী। আর আগে আটকে রাখা যেত হচ্ছে যে কোনো একজন পার্সনের লাইফ প্লাস 21 বছর, এটা অ্যাবলিশড হয়ে গেছে। এটা করা হয়েছে এই জন্য যে কবরের মধ্যে বসে থেকে তুমি হাজার হাজার বছর মানুষ মানে জনগণের টাকা আটকে রাখবা কেন, আলটিমেটলি একটা টাইমের পরে এই টাকাটা জনগণের হয়ে যাওয়া উচিত। এটা যেন মানুষ না করতে পারে যে ওই ফান্ড ট্রান্সফার করে করে ট্রাস্টে বদল করে করে সে ওই টাকাটা তার ফ্যামিলির মধ্যে 5000 বছর রেখে দিবে, ওই চালাকি করা যাবে না। তো এটা এই এই 4টা কারণে তোমার এনসিপিটি গুলাকে বাতিল করে দেওয়া হয়। এর মধ্যে যে এটার উপরে ফোকাস করেছে হচ্ছে গিয়ে তোমার বর্তমানে এই রিডেনলি, আচ্ছা বেনিফিশিয়ারি না হয় না থাকলো, কিন্তু এনফোর্সার যদি থেকে থাকে তাহলে আমাদের সমস্যাটা কোথায়। ইফ দেয়ার আর সাম পিপল হু ক্যান এনফোর্স দ্য ট্রাস্ট, তাহলে এটাকে তো আমরা ভ্যালিড করতে পারি। এটার উপরে এই যে ফেভারে এবং এগেইনস্টে যে আর্গুমেন্টস গুলা, যে যদি আমাদের সেটলার বলে দেয় যে পার্টিকুলার একটা কলেজের বা ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য একটা টেলিফোন বুথ থাকবে,
তাহলে তো এটা না হচ্ছে গিয়ে এক্সপ্রেস প্রাইভেট ট্রাস্ট, না হচ্ছে এটা চ্যারিটেবল ট্রাস্ট, যেহেতু একটা ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য এটা সীমাবদ্ধ। কিন্তু কোর্ট বলবে যে এখানে যদি টেলিফোন বুথটা অপারেটিভ না থাকে, রিপেয়ার্ড অবস্থায় না থাকে, তাহলে স্টুডেন্টরা তো এনফোর্স করতে পারবে ট্রাস্টটিকে। তাহলে এই নন চ্যারিটেবল ট্রাস্টটা বাতিল করার তো কোনো যুক্তি নাই, এটা তো আমরা ভ্যালিড করেই দিতে পারি। এই যে এটার যে ফেভারে এবং এগেইনস্টে যে আর্গুমেন্টস গুলা, এটা তুমি ডিসকাস করবে। আরো কয়েকটা এক্সেপশন আছে, যে ট্রাস্ট ফর পারসনস লিমিটেড বাই পারপাস, সেগুলোও ভ্যালিড করা উচিত। রি স্যান্ডারসন, রি অ্যাবট, হ্যাঁ, রি এন্ড্রিউ, রি অসোবা, এগুলো আরো কয়েকটা এক্সেপশন আছে। আর আমি যে অ্যানোমালাস এক্সেপশনের কথাগুলো বলছি সেটা হচ্ছে যে তোমার স্পেসিফিক এনিম্যাল, তারপরে হচ্ছে সেইং ফর দ্য মাসেস, তারপরে মনুমেন্ট এন্ড গ্রেভ, চারটা ছিল, এটা তো এখন ইলিগালি হয়ে গেছে, এটা তো আর হবেই না। ফক্স হান্টিং আগে আরেকটা ছিল, এটা তো এখন সরকার আইন করে বাতিল করে দিয়েছে। তো ওই যে তিনটা যে আছে, মানে তিনটা যে এক্সেপশন এখনো মানে রিডিন কেসে যেগুলো রিকগনাইজ করা হয়েছিল, ওগুলোর জন্য আবার আছে পেটিঙ্গেল অর্ডার, মানে কোর্ট কিন্তু ট্রাস্টিকে মানে মানে মনিটর করার জন্য রেজিডুয়ারি লিগেটিদেরকে বলে দিবে, ঠিক আছে। আর এই রিডেনলি তো সরে আসছে হচ্ছে গিয়ে তোমার এই জেনারেল প্রিন্সিপাল থেকে। এটা কেন সরে আসলো, যে এনফোর্সার প্রিন্সিপাল যেটা আমরা দেখলাম, এটার কারণে। তো ওইভাবে প্র্যাকটিক্যালি তুমি এসেটা তৈরি করতে পারো এই স্ট্রাকচারটা ফলো করে, তাহলে ভালো হবে। এনসিপিটির এসে যেহেতু ফ্রিকুয়েন্টলি আসে। আর পিকিউর ব্যাপারে তুমি যেটা বললা, সাদিয়া যেটা বললো পিকিউর ব্যাপারে, যে দ্য ফলোইং প্রভিশন, এটা সলভ করলেই তোমার পিকিউ সলভ হয়ে যাবে, এটা ফুললি এনসিপিটির উপরে আসছে। তাহলে 20,000 pounds on trust to care for two favorite horses, Stan, Oliver, for the rest of their lives, but for no longer than period of 21 years. আর 100,000 pounds on trust to provide stained glass window in my honor in my parish church of St. Cuthbert's, depicting me as Mary Magdalene. তারপর 50,000 pounds for organization and funding of my annual fete at Oak Farm School for 20 years following my death. Advice Samantha's executor. সামান্থা তার উইলের মধ্যে এই পারপাসগুলো করে দিয়ে গেছে। এই পারপাসগুলো যদি ভ্যালিড হয় তাহলে এই পারপাসে টাকাটা খরচ করা যাবে, আর যদি ভয়েড হয় তাহলে এখানে রেজাল্টিং ট্রাস্ট হয়। তাহলে আমরা এই ধরনের কোয়েশ্চেনে প্রথমে ইন্ট্রোডাকশনে দিয়ে বলে দিব যে আমাদেরকে ডিটারমাইন করতে হবে সামান্থার উইলের মধ্যে এই পারপাসেস গুলা কি এক্সপ্রেস প্রাইভেট ট্রাস্ট কিনা। যদি এগুলো এক্সপ্রেস প্রাইভেট ট্রাস্ট হয় তাহলে এটা ভ্যালিড হবে, যদি এটা চ্যারিটেবল হয় তাহলে ভ্যালিড হবে, কিন্তু নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট হলে এগুলা ভয়েড হয়ে যাবে। আমরা ডিটারমাইন করব যে এটা কোন ক্যাটাগরিতে পড়বে। হাউএভার আমরা এটাও বলে দিব এক্সামিনারকে যে নন চ্যারিটেবল পারপাস ট্রাস্টের ব্যাপারে there is a revised view of the court, যেটা আমরা পাচ্ছি from রিডেনলি কেসে বলতেছে যদি বেনিফিশিয়ারি নাও থাকে, যদি কেউ থাকে এনফোর্স করার জন্য ট্রাস্টটা, তাহলে এটা ভ্যালিড করা যেতে পারে। তারপরে আমরা বলবো যে আই উইল ডিল উইথ ইচ অফ দ্য পারপাসেস ইন টার্ন। তখন পারপাস এ, এটাতে আমরা যদি আসি 20,000 pounds on trust to care for my two favorite horses, Stan এবং Oliver, এই দুইটা হর্সকে লুক আফটার করতে হবে for the rest of their lives but no longer than 21 years। তাহলে আমরা বলবো যে এটা এক্সপ্রেস প্রাইভেট ট্রাস্ট না, হ্যাঁ, নট অ্যান এক্সপ্রেস প্রাইভেট ট্রাস্ট। যদি এক্সপ্রেস প্রাইভেট ট্রাস্ট না এবং যেহেতু একটা হর্স, নট অলসো চ্যারিটেবল, দুইটা হর্স, এটা চ্যারিটেবলও হবে না, অ্যানিম্যাল ওয়েলফেয়ারও হবে না, তাহলে এটা এনসিপিটির মধ্যে পড়বে এবং এটা ভয়েড হয়ে যাবে। কেসের নাম হচ্ছে মরিস ভার্সেস বিশপ অফ ডারহাম। আরো যে চারটা কেস আমি একটা লিস্ট করে দেওয়া আছে, এই লিস্টটা তুমি দিয়ে দিতে পারো
এই যে রিঅ্যাস্টোর, রিশোর, রিঅ্যান্ড রেকর্ড লিখি। তারপরে তুমি বলবা যে আমাদের এই কোশ্চেনটাতে যেহেতু এখানে বলা হচ্ছে যে দুইটা এনিম্যাল স্ট্যান এবং অলিভার, তাহলে এখানে তো আমাদের রিডিনের এক্সেপশনের মধ্যে চলে আসে। রিডিনে বলতেছে হচ্ছে যে ডেসপাইট ইনফ্রিঞ্জিং বেনিফিশিয়ারি প্রিন্সিপাল, এখানে কোনো হিউম্যান বেনিফিশিয়ারি নাই, এক্সপ্রেস প্রাইভেট ট্রাস্ট হচ্ছে না। রিডিন কেসে বলতেছে যে যদি পারপেচুইটি রুল ব্রিচ না করে থাকে, মানে 125 বছরের রিকোয়ারমেন্ট ব্রিচ না করে থাকে, তাহলে এই ট্রাস্ট ভ্যালিডিটি দিতে আমাদের কোনো আপত্তি নাই। রিঅ্যান্ডেকট, রিঅ্যাস্টোর সবাই এটা অ্যাকসেপ্ট করেছে। তাহলে আমরা অনেকগুলো আমরা অথরিটি পাচ্ছি এখানে। আমরা এটাও মেনশন করব, এটাও মেনশন করব, এটাও মেনশন করব। আমাদেরটা কোনটার মধ্যে পড়তেছে? কেয়ার ফর স্পেসিফিক অ্যানিমেলস, রিডিন। তাহলে আমার কন্ডিশন স্যাটিসফাই করে গেল। রিডিন অ্যাপ্লাই করলে এটা ভ্যালিড হচ্ছে স্পেসিফিক অ্যানিমেল। হ্যাঁ, রিডিন। কিন্তু আমাদের তো আবার রিডিন স্যাটিসফাই করলেই হবে না, আমাকে তো আরো দুইটা শর্ত আছে এখানে। প্রাইমারি কন্ডিশন হয়ে গেল, এখন আছে এডিশনাল শর্ত। এডিশনাল কন্ডিশন আছে আমার আরো দুইটা। একটা কন্ডিশন হচ্ছে যে কোর্ট দেখবে পারপিচুইটি রুল ব্রিচ করতেছে কিনা। তাহলে কোর্ট এখানে দেখবে যে 21 বছরের যে রুল আগে ছিল, এই রুলটা তো এখন আর অ্যাপ্লাই হবে না, এটা অ্যাবলিশড হয়ে গেছে। আগে ছিল যে মানে যে কোনো পার্সনের লাইফ, মানে লাইফ অফ প্রিন্স চার্লস প্লাস 21 ইয়ার্স, এটা ক্রস করতে পারবে না। তো এটা কোর্ট ভাবলো যেটা একটা অ্যাবসার্ড জিনিস, এই জন্য কোর্ট এখন বর্তমানে সময় দিয়ে দিচ্ছে 125 বছর ক্রস করতে পারবে না। সেকশন 5 পারপিচুইটিজ এন্ড অ্যাকুমুলেশন অ্যাক্ট। ঠিক আছে, এখন আমরা যেটা এক্সামিনারকে বলে দিব যে এখানে পারপিচুইটি রুল ব্রিচ হবে না, কারণ উনি তো বলেই দিছে যে 20 বছরের ক্ষেত্রে এই লটা, উনি বলতেছে যে নো লঙ্গার দেন 21 ইয়ার্স। এইটা তো আমাদের কোনো সমস্যা নাই, আমাদের কমন ল অ্যাপ্লাই করলেও কোনো সমস্যা নাই, ওল্ড কমন ল। কারণ কমন লতে বলতেছে যে কোনো পার্সনের লাইফ প্লাস 21 ইয়ার্স, তো উনি তো সর্বোচ্চ সময় দিয়েই দিছে 21 ইয়ার্স। আরেকটা হচ্ছে এটা তো ভেরি লেস দেন 125 ইয়ার্স। আর সেকেন্ড, আমাদের কোর্ট বলে দিবে যে পেটিঙ্গেল অর্ডার দিবে। দ্যাট ইজ কোর্ট বলে দিবে হোয়ার এন অ্যানোমালাস ট্রাস্ট, অ্যানোমালাস মানে হচ্ছে যেগুলা তোমার ট্রেডিশনালের মধ্যে পড়ে না, মানে এগুলো হচ্ছে অ্যানোমালাস পারপাস, এই তিনটা বা নন চ্যারিটেবল ট্রাস্ট গুলা অফ দিস কাইন্ড, যদি এটা ভ্যালিড বলেও থাকে, কোর্ট এখানে পেটিঙ্গেল কেস অনুযায়ী পেটিঙ্গেল অর্ডার দিয়ে দিবে এবং ট্রাস্টি বা এক্সিকিউটরদেরকে বলে দিবে এখানের মধ্যে যে তোমরা পারপাসটা ক্যারি আউট করো, তোমরা এই পারপাসে টাকাটা খরচ করো। অ্যাট দ্য সেম টাইম কোর্ট বলে দিবে যে এক্সিকিউটররা যদি এটা ফুলফিল না করে, যদি রেজিডুয়ারি লিগিটিরা এসে প্রুফ করতে পারে যে এক্সিকিউটর আসলে টাকাটা হর্সদের জন্য খরচ করতেছে না, তাহলে কোর্ট এটাকে ভয়েড করে তোমার ওই মানে তোমার নেক্সট অফ কিনকে দিয়ে দিবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই অ্যাডভাইসটা আমরা এখানে করতে পারবো। 2 নাম্বারটার ক্ষেত্রে আমরা যেটা বলবো যে 100,000 pounds on trust to provide stained glass window in my honor in my cherished church depicting me as Mary Magdalene, এটা কোনোভাবেই আমাদের এই রিডিনের কোনো এক্সেপশনে আসতেছে না। না এটা আসতেছে স্পেসিফিক এনিম্যাল, না এটা আসতেছে হচ্ছে গিয়ে সেইং ফর দ্য মাসেস মানে প্রেইং ফর দ্য মাসেস, না এটা আসতেছে হচ্ছে গিয়ে আমাদের আরেকটা এক্সেপশন যেটা মনুমেন্ট এন্ড গ্রেভ। ক্লিয়ার? কোনো এক্সেপশন এটা পড়বে না। এবং রিডেনলিতে যেটা এক্সেপশন দিয়েছিল, রিডেনলি কেসে যেটা বলতেছে যে বেনিফিশিয়ারি না থাকলে কোনো অসুবিধা নাই, যতক্ষণ পর্যন্ত এনফোর্স করার মতো কোনো লোক থাকবে। হ্যাঁ, যে এনফোর্স করার মতো কোনো লোক থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা বলে দিব যেটা ভ্যালিড। এখানে তো এনফোর্স করারও লোক নাই।
এখানে যদি মানে তার ছবিটা যদি না আঁকা হয়ে থাকে, এটা তো দেখার মতো কোনো লোক নাই যে আঁকা হয়েছে কি হয়নি, তাহলে রিড অনলি এক্সেপশনও এটা পড়বে না, তাহলে এটা ভয়েড হয়ে যাবে, এটাকে সেভ করার কোনো উপায় নাই। এবং এই 100,000 পাউন্ডসের হবে হচ্ছে রেজাল্টিং ট্রাস্ট। ফাইনালি যেটা আসতেছে সেটা হচ্ছে যে 50,000 pounds for the organization and funding of annual fee at my তোমার ওক ফার্ম স্কুল for 20 years following my death. তাহলে এখন এখানে আমরা বলবো যে এটা যদি এরকম হয় যে তোমার এটা তো খাওয়ানো হবে শুধু, তার মানে এটা রিডিনের কোনো এক্সেপশনে পড়বে না, না এটা হচ্ছে তার ফ্যামিলি বা তার জন্য দোয়া করা হবে, তা নাকি এটা স্পেসিফিক এনিমেল আছে, না এটা মনুমেন্ট এন্ড গ্রেভ আছে, বাট এটা রিডেনলি এক্সেপশনে পড়ে যাবে। কারণ যদি এই টাকাটা ট্রাস্টিরা খরচ না করে 50,000 পাউন্ড প্রতি বছরে, তাহলে এখানে কিন্তু মামলা করতে পারবে হচ্ছে যারা এই ওক ফার্ম স্কুলে পড়ে তারা, তার মানে দেয়ার আর সাম এনফোর্সার্স হু ক্যান এনফোর্স দ্য ট্রাস্ট। আর যেহেতু এটা ভ্যালিড হয়ে যাবে, রিডেনলি ফলো করে ভ্যালিড হলেও কিন্তু এডিশনাল শর্ত পূরণ করতে হবে। ডিউরেশনটা তোমার এক্সেসিভ ডিউরেশন হতে পারবে না, মানে কমন ল প্রিন্সিপাল এ পারসনস লাইফ প্লাস 21 ইয়ার্স, অথবা স্ট্যাচুটরি প্রিন্সিপাল লেস দেন 125 ইয়ার্স। আর আরেকটা হচ্ছে কোর্ট এখানে অবশ্যই পেটিঙ্গেল অর্ডার দিবে, যদি টাকাটা খরচ না করে তাহলে যারা বেনিফিশিয়ারি থাকবে তারা যদি কমপ্লেইন করে তাহলে এই টাকাটা ব্যাক করে চলে যাবে টু দ্য সেটলার্স নেক্সট অফ কিন। তাহলে এইভাবে তুমি দেখবা যে এই কোশ্চেন নাম্বার 2 এর জন্য তোমার এখানেও একটা হিন্টস দেওয়া আছে, আর আমি তো বলেই দিলাম এখানে। তাহলে স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে তাহলে আমাদের এই ইয়ের জন্য, এনসিপিটির জন্য? তাহলে এনসিপিটির অ্যান্সার স্ট্রাকচারটা আমরা একটু লিখে রাখি। এনসিপিটি তো আমাদের আসলে সোল কোশ্চেন আসবে না, এনসিপিটি হচ্ছে তোমার সাইড ইস্যু ইন সার্টেনটি কোয়েশ্চেন, ঠিক আছে? এনসিপিটি সাইড ইস্যু ইন সার্টেনটি কোয়েশ্চেন। তাহলে আমরা স্টেপ ওয়ান হচ্ছে আইডেন্টিফাই whether there are any human beneficiary আছে কিনা। if not then whether the purpose of the trust is non-charitable, পারপাসটা যদি নন চ্যারিটেবল হয়ে থাকে, if the purpose is non-charitable। চ্যারিটেবল তো আমরা জানি যে যদি সেকশন 3 সাবসেকশন ওই তোমার 1 এর ওই এ থেকে এম পর্যন্ত পড়ে তাহলে পারপাসটা চ্যারিটেবল হবে। 13টা পারপাস আছে নন চ্যারিটেবল। তারপরে স্টেপ 2 ডিফাইন প্লাস কেস। তারপরে তুমি ব্রিফলি লিখে দিবা স্টেপ 3 তে why these are void, 4 reasons, 4টা রিজন আছে, 4টা কারণে ভয়েড হয়ে যাচ্ছে। স্টেপ 4 consider whether redeem
বা রিঅ্যাস্টোর, হ্যাঁ, রিডিন, রিঅ্যাস্টোর, রিএন্ডেকট, রিএন্ডেকট, এক্সেপশনস, অ্যাপ্লাই, কোনোটা অ্যাপ্লাই করে কিনা। এখানে যে তিনটা এক্সেপশন দেওয়া আছে, স্পেসিফিক এনিম্যাল, এনিম্যাল অথবা এনিম্যালস, তারপরে হচ্ছে মনুমেন্ট এন্ড গ্রেভ, আর হচ্ছে প্রেইং ফর দ্য মাসেস। এই এক্সেপশনের মধ্যে পড়ে কিনা, যদি পড়ে থাকে কোশ্চেনে অ্যাপ্লাই করবা। যদি কোনো এক্সেপশনে পড়ে থাকে, হ্যাঁ, তাহলে তোমার এটা ডিসকাস করার পর তারপরে তুমি চলে যাবে হচ্ছে স্টেপ 5, 2 এডিশনাল কন্ডিশনস। যদি এই তিনটা স্যাটিসফাই করেও থাকে, তাও দুইটা এডিশনাল কন্ডিশন আছে। এক নাম্বার হচ্ছে পারপিচুইটি রুল। পারপিচুইটি রুলের ক্ষেত্রে স্ট্যাচুট বলে দিচ্ছে হচ্ছে 125 ইয়ার্স, ঠিক আছে। আর স্ট্যাচুট বলার পরেও বলতে হবে যে এনসিপিটির ক্ষেত্রে স্ট্যাচুট জেনারেলি অ্যাপ্লাই যদি না করে থাকে বা অ্যাপ্লাই করে না স্ট্যাচুটের মানে এনসিপিটির ক্ষেত্রে, সেক্ষেত্রে কমন রুল হচ্ছে যে কোনোভাবেই এনসিপিটি গুলা ক্রস করতে পারবে না হচ্ছে এনি পারসনস লাইফ প্লাস 21 ইয়ার্স। যে কোনো একটা কেস আমরা এটার জন্য মেনশন করে দিব। আর পারপেচুইটি রুলের ক্ষেত্রে স্ট্যাচুট বলে দিচ্ছে যে 125 বছর ক্রস করতে পারবে না, ক্যানট এক্সিড। আর কমন ল রুলের ক্ষেত্রে এনি পারসনস লাইফ মানে ক্যানট এক্সিড, এখানেও হচ্ছে ক্যানট এক্সিড, এর বেশি হতে পারবে না। যে কোনো পার্সনের লাইফ, এটা এনি পার্সন, এটা সিভিলিয়ান পার্সন হতে পারে, এটা একজন সিভিল সার্ভেন্টস হতে পারে, এটা একজন আর্মি অফিসার হতে পারে, এটা কিং কুইন হতে পারে, এটা তার আত্মীয় স্বজন ছেলে মেয়ে হতে পারে, মানে যে কোনো পার্সনের লাইফ প্লাস 21 ইয়ার্স। তাহলে পারপিচুইটি রুলটা খেয়াল রাখতে হবে। আর সেকেন্ড হলো গিয়ে পেটিঙ্গেল অর্ডার। এই দুইটা হচ্ছে এডিশনাল কন্ডিশন, স্টেপ 5। তারপরে স্টেপ 6, if redeem exceptions, redeem, restore, re-endecord exceptions do not apply, যদি এখানে কোনো এক্সেপশন অ্যাপ্লাই না করে, then consider Reed-Denley principle. রি-ডেনলি কেসে বলতেছে যে আমাদের বেনিফিশিয়ারি না থাকলেও চলবে, এনফোর্সার থাকলেও চলবে। তাহলে ইফ রি-ডেনলি অ্যাপ্লাইজ, if Reed-Denley applies, it must also satisfy two additional conditions mentioned above. দুইটা শর্ত কিন্তু পূরণ করে আসতে হবে, যে পেটিঙ্গেল অর্ডার এবং পারপিচুইটি। তারপর লাস্টলি হচ্ছে তোমার কনক্লুশন। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এনসিপিটির জন্য স্টেপস।
করে ফেলতে পারবা না এনসিপিটির এটা এভাবে ফলো করে। এটাও আমি গ্রুপে দিয়ে দিচ্ছি এখানে, যে তাহলে অন্যান্য কোয়েশ্চেন গুলো আইডেন্টিফাই করতে থাকো, তাহলে আগামীকালকে আমরা ওই ফেস টু ফেস ক্লাসে তাহলে ওই ইস্যুগুলো আমরা রেজ করবো আর কি। ঠিক আছে, তাহলে কালকে দেখা হবে ইনশাল্লাহ।